হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখবো হচ্ছে রাউট 53 প্র্যাকটিক্যাল। আমি এখানে প্র্যাকটিক্যাল টোটালি সমস্ত কিছু করে আপনাকে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি যে এর আগে আমি রাউট 53 প্র্যাকটিক্যাল মানে থিওরি ভিডিও দুটো বানিয়েছি, যেখানে আমি রাউট 53 কি কি রাউটিং পলিসি আছে সেগুলো ডিসকাস করেছি, প্লাস রাউট 53 কি সেগুলোও ডিসকাস করেছি। তো আপনি যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমি রেকমেন্ড করবো যে আগে আপনি ওই ভিডিওগুলি দেখে নিন, তাহলে আপনার এই প্র্যাকটিক্যালটা বুঝতে সুবিধা হবে। ওকে, আমি ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনাকে। অ্যান্ড আজকের যে প্র্যাকটিক্যালটা হবে এটা আমি টোটালি একটা ভিডিওতেই পুরো রাউট 53টা দেখাবো, বিকজ আমি চাইছি যে রাউট 53-র যে একটা প্রপার ফ্লোতে তাহলে আপনি মানে শিখতে পারবেন। ওকে, মানে এখানে কি হয়, যদি আমি ছোট ছোট করে প্রতিটা আলাদা আলাদা ভিডিও বানাই তাহলে জিনিসটা এদিক ওদিক হয়ে যেতে পারে, মানে একটা এলোমেলো ব্যাপার হয়ে যাবে। তো আপনি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি রাউট 53 বুঝতে চান বা শিখতে চান তাহলে এই একটা ভিডিওতে আপনি সমস্ত কিছুটা শিখে যাবেন, অ্যান্ড আপনি এই ভিডিওটা দেখার পরে পুরোপুরি রাউট 53-র কনফিগারেশনও করতে পারবেন। সো ভিডিওটা হেল্পফুল হবে তাদের জন্য যারা ওয়েব ডেভেলপমেন্ট করে বা ওয়েব হোস্টিং রিলেটেড ফিল্ডে আছে, বা যারা ওয়েবসাইট ডিজাইনিং করে। তো তাদের জন্য এটা খুবই একটা ভালো মানে ভিডিও হতে চলেছে। তো চলুন, ফার্স্ট অফ অল আমি রয়েছি আমার অ্যামাজনের AWS ম্যানেজমেন্ট কনসোলের মধ্যে। অ্যান্ড এই প্র্যাকটিক্যালটা দেখার জন্য যেটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা ডোমেন থাকা দরকার। মানে আপনি টেস্টিং যখন করবেন, যদি আপনার কাছে কোনো ডোমেন নেম না থাকে তাহলে আপনি সেগুলো করতে পারবেন না। যেরকম আমার কাছে এখানে একটা ডোমেন আছে, dgxn.in বলে আমি একটা ডোমেন ইউজ করছি এখানে। অ্যান্ড আপনার কাছে যদি কোনো ডোমেন নেম না থাকে আপনাকে কেনার কোনো দরকার নেই। freenom.com বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে ডোমেন কিনতে পারেন, বাট এখানে কিন্তু এরকম না যে আপনাকে .com.in বা .net এইসব ডোমেন পাবেন না এখানে। এখানে বেসিক্যালি আমি যদি আমার নাম দিয়ে সার্চ করি, এখানে আপনি অন্য এক্সটেনশনের ডোমেনগুলো পাবেন, যেমন এখানে .tk আছে। ওকে, এখানে দেখুন গেট ইট নাও আছে, বাকিগুলো অ্যাভেলেবেল নেই বিকজ এই নাম দিয়ে এগুলো নেই। তো আপনি আপনার মধ্যে এখানে নাম দিয়ে জাস্ট সার্চ করবেন, করার পরে জাস্ট এখানে গেট ইট নাও করার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওই ডোমেনটা আপনার হয়ে যাবে। খুব ইজি প্রসিডিওর, আমি ভিডিও ডিসক্রিপশানে এই freenom.com এর লিঙ্ক আপনাকে প্রোভাইড করে দেবো। ওকে, তো এই হলো। অ্যান্ড তো চলুন আমরা এবার শুরু করি যে কী কী অ্যাকচুয়ালি আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা রাউট 53 কোথা থেকে ওপেন করব। আপনি যদি সার্ভিসেসে যান অ্যান্ড এখানে গিয়ে যদি নেটওয়ার্কিং কোথাও দেখেন, নেটওয়ার্কিংয়ের মধ্যে বেসিক্যালি এখানে নেটওয়ার্কিং অ্যান্ড কন্টেন্ট ডেলিভারির মধ্যে আপনি রাউট 53টা পেয়ে যাবেন। অথবা এত কিছু না করে সিম্পলি ওপরে সার্চ করুন, সব থেকে ভালো, তাহলেও আপনি এখানে রাউট 53 পেয়ে যাবেন। তো আমি রাউট 53-তে ক্লিক করছি অ্যান্ড এটা ওপেন করছি। আমি কিন্তু এখানে রাউট 53 কি অ্যান্ড এর রাউটিং পলিসি কি আছে এগুলো নিয়ে কিন্তু আমি এখানে কোনো ডিসকাস করব না, বিকজ এই জিনিসগুলি নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি আমার আগের ভিডিওতে। তো এগুলো নিয়ে যদি আমি এখন ডিসকাস করি তাহলে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে রাউট 53 ড্যাশবোর্ড। এখানে দেখুন বেসিক্যালি যা যা আছে দেখতে পাচ্ছেন, ডিএনএস ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, হেলথ চেক অ্যান্ড ডোমেন রেজিস্ট্রেশন, এই চারটে জিনিসই আমরা দেখবো এখানে। অ্যান্ড প্রতিটা জিনিসের কিন্তু আমি আপনাকে মানে প্র্যাকটিক্যালি করে দেখাবো অ্যান্ড সেগুলো কাজ করছে কিনা, মানে রাউটিং পলিসি যেগুলো হয়ে থাকে রাউট 53-র সেগুলো অ্যাকচুয়ালি কাজ করছে কিনা সেগুলো আমি আপনাকে দেখাবো। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে আপনি রাউট 53 দেখতে পাবেন, বাট অ্যাকচুয়ালি কাজ করে কিনা তারা কিন্তু দেখায় না। তো আমি এখানে আপনাকে টোটালি সমস্তটা দেখাবো যে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। যতটা পসিবল আমি আপনাকে চেষ্টা করবো, বিকজ কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে বুঝতে পারবেন না নর্মালি যতক্ষণ না রিয়েল লাইফে কিছু হচ্ছে। তো এই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এই সাইডে কিছু প্রপার্টিস আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এখানেই যা আছে দেখতে পাচ্ছেন এগুলোরই প্রপার্টিস, এগুলো আপনি মানে এই সাইডে কিছু রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন থেকে শুরু করছি, বিকজ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু বড় বড়। তো যেটা ছোট সব থেকে সেটা থেকে শুরু করি। ডোমেন রেজিস্ট্রেশন মানে কি, এই যে আমার ডোমেনটা আছে dgxn.in, এই ডোমেনটা আমি কিনেছি এই যে এই ওয়েবসাইটটা থেকে। তো সেরকমই আপনি AWS এর মধ্যেও একটা ডোমেন কিনতে পারেন এইখান থেকে। রাউট 53 ড্যাশবোর্ডে আসতে হবে, তারপরে ডোমেন রেজিস্ট্রেশন আছে, এখানে গিয়ে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে রেজিস্টার ডোমেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে একটা মানে পেজ ওপেন হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে আপনি সমস্ত ডোমেন পেয়ে যাবেন। .com থেকে শুরু করে দুনিয়াতে যত ডোমেন আছে সমস্ত ডোমেনই আপনি এখানে পেয়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে প্রাইসও দেখুন লেখা আছে, $12 দেখাচ্ছে .com এর জন্য। অ্যান্ড এখানে একটা জিনিস আমি বলে রাখি যে AWS এর মধ্যে যদি আপনি ডোমেন কেনেন সেটার চার্জেস হতে পারে যে একটু আপনাকে বেশি পড়বে। অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ডোমেন কেনেন তার তুলনায় AWS এর মধ্যে ডোমেনের চার্জেস একটু বেশি থাকে, বিকজ এখানে কিছু ফেসিলিটিস পাওয়া যায়।
AWS এর যে DNS আছে সেটা খুব তাড়াতাড়ি আপডেট হয়। এছাড়াও এখানে অনেক সিকিউরিটি পাওয়া যায়, তো তার জন্য এখানে একটু প্রাইসটা বেশি থাকে। তো এখানে যে এমন কিছু নেই যে আপনাকে ডোমেন কিনতেই হবে। আমি সাপোজ এখানে জাস্ট একটা সার্চ করে আপনাকে দেখাচ্ছি, স্কিলজিলা লিখে আমি চেক করছি। যখন এখানে চেক করবেন এখানে দেখিয়ে দেবে যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, মানে এই নামের ডোমেনটা অন্য কেউ কিনেছে কিনা সেটা এখানে দেখাবে। তো দেখুন এখানে অ্যাভেলেবেল নেই, বিকজ এই ডোমেনটা অলরেডি আমি নিজেই কিনে রেখেছি অন্য একটা ওয়েবসাইট থেকে। অ্যান্ড বাকি কিছু সাজেশন এখানে দিয়ে দিচ্ছে, এখানে দেখুন নিচে অন্য নাম দিয়ে সাজেশন দিয়েছে। তো এইভাবে আপনাকে ডোমেন নেম সার্চ করতে হবে। আমি এখানে একটা লাগিয়ে সার্চ করছি, আবার চেক করছি, তো এটা এখন দেখাবে অ্যাভেলেবেল আছে। তো এইভাবে আপনাকে একটা নাম সার্চ করতে হবে, যেই নামের ডোমেন আপনি কিনতে চান, .com নিতে চান না .net .org, অনেক কিছু আছে, যেটা ইচ্ছা আপনি সেটা কিনে নেবেন এখান থেকে। অ্যাড টু কার্ট করতে হবে, করার পরে তারপরে নেক্সট করে যা যা প্রসিডিওর আছে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তারপরে ভেরিফাই অ্যান্ড পারচেস করে আপনাকে কিনতে হবে। এই হচ্ছে সিম্পল প্রসিডিওর ডোমেন নেম কেনার। আমি এখানে কোনো ডোমেন নেম কিনবো না, বিকজ আমার এখানে ডোমেন নেমের কোনো দরকারই নেই। অ্যান্ড ডোমেন নেম কিনতে গেলে অনেকটা চার্জেসও পে করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে ডোমেন নেম এখান থেকে কেনা যায়। ওকে, তো যদি আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি ডোমেন নেম কিনে থাকেন, তো সেটাকে আপনাকে বেসিক্যালি এখানে লিঙ্ক করাতে হবে, অ্যান্ড আমরা সেটাই এখানে করব। তো রাউট 53 অ্যাকচুয়ালি কী কাজে লাগে আশা করি আপনি জানেন, বিকজ আমি আমার থিওরি ভিডিওতে বলেছি। আমরা এখানে ডাইরেক্টলি কি করব, প্র্যাকটিক্যালটা করব। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একদম প্রথম স্টেপ, আমি এখানে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো, অ্যান্ড প্রতিটা স্টেপ আপনি মন দিয়ে দেখুন। পুরো যতগুলো স্টেপ দেখাবো সমস্তগুলো যদি ঠিকঠাকভাবে আপনি দেখেন, তাহলে আপনি নিজে খুব ভালোভাবে এগুলো করতে পারবেন। প্রথম যেটা দেখব, আমাদের ডোমেন রেজিস্ট্রেশনটা তো আমি বলে দিলাম যে এখান থেকে ডোমেন কেনা হয়। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্টটা দেখব। অ্যান্ড এই যে ডিএনএস ম্যানেজমেন্টটা আছে, এটাই অ্যাকচুয়ালি রাউট 53-তে কাজে লাগে। বাকি যেগুলো আছে এগুলো অতটা কাজে লাগবে না, এখানে অ্যাভেলেবিলিটি মনিটরিং এগুলোতে অতটা কাজে লাগবে না যতটা এইটা কাজে লাগে। মানে এইটাতেই সমস্ত কিছু আছে ডিএনএস ম্যানেজমেন্টের মধ্যে, বিকজ রাউট 53 হচ্ছে একটা ডিএনএস সার্ভিস AWS এর, অ্যান্ড সেই ডিএনএস সার্ভিসটা এইখান থেকেই ম্যানেজ করা হয়। তো এখানে দেখুন একটা অপশান আছে, ক্রিয়েট হোস্টেড জোন। এটা হচ্ছে প্রথম স্টেপ। যখনই আপনার কাছে কোনো ডোমেন নেম থাকবে, সেই ডোমেইনটা যদি আপনি আপনার AWS এর রাউট 53-র সাথে লিঙ্ক করাতে চান, মানে আপনি AWS এর থ্রু দিয়ে যদি আপনি হোস্টিং করতে চান, আপনার কোনো ওয়েবসাইট যদি থাকে এবং সেটাকে যদি আপনি AWS এর মাধ্যমে হোস্টিং করতে চান, তাহলে আপনি রাউট 53টা ইউজ করে সেগুলো করতে পারেন। তো আমরা কি করব, এই যে ডোমেনটা আছে আমার কাছে, যে এই যে ডোমেনটা আছে dgxn.in, এই ডোমেনটাকে আমি আমার এই রাউট 53-র সাথে কানেক্ট করব। কানেক্ট করার জন্য সবার প্রথম এই রাউট 53 ড্যাশবোর্ডে আসবেন, এসে এখানে ক্রিয়েট হোস্টেড জোনে ক্লিক করবেন। ওকে, করার পরে এখানে বেসিক্যালি একটা নাম আসবে, ততক্ষণ আমি কি করি, এটাকে কপি করে নিই। ঠিক আছে, আপনার যে ডোমেন নেম থাকবে সেই ডোমেন নেমের পোর্টালটাও কিন্তু আপনাকে ওপেন করে রাখতে হবে। মানে আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন, আপনি যেখান থেকেই কিনুন না কেন, সমস্ত কিছুর মানে সেটিংস মোটামুটি একই থাকে। হতে পারে যে আপনার লুকসটা আলাদা, বাট মানে যেই জিনিসগুলো চেঞ্জেস করতে হবে সেটা কিন্তু সেম থাকে। তো আমরা এখানে আসলাম হোস্টেড জোনের মধ্যে। ফার্স্ট অফ অল আমাকে একটা হোস্টেড জোন ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখুন প্রথমে ডোমেন নেম দিতে বলছে। তো এখানে আপনার সিম্পলি যে ডোমেন নেমটা আমি কপি করলাম সেটা এখানে দিয়ে দেবো। আপনার ক্ষেত্রে যেই ডোমেন নেমটা হবে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। করার পরে নিচে কিছু ডেসক্রিপশন থাকে, এটা না দিলেও চলবে, কোনো দরকার নেই। এরপরে আছে দেখুন টাইপ। টাইপ মানে হচ্ছে এটা পাবলিক হোস্টেড জোন হবে না প্রাইভেট হোস্টেড জোন হবে। দুটো জোন হয়ে থাকে AWS এর মধ্যে, একটা হচ্ছে পাবলিক অ্যান্ড একটা হচ্ছে প্রাইভেট। অনেক সময় ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো করে যে রাউট 53-র মধ্যে কী কী হোস্টেড জোন আছে অ্যান্ড তাদের কী কী ফাংশন আছে। পাবলিক হোস্টেড জোন মানে হচ্ছে একদম একটা কথাই আমি মানে বলে দিচ্ছি, একদম বেসিক যেটা, পাবলিক মানে যে কেউ আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে বা ওপেন করতে পারবে। আর প্রাইভেট মানে কেউ ওপেন করতে পারবেন না, আপনি যতটা অ্যাক্সেস দেবেন ততটাভাবে এটা অ্যাক্সেস করতে পারবেন। যদি আপনার ভিপিসির নলেজ থাকে, আমি ভিপিসির ভিডিও অলরেডি বানিয়েছি, আমি ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কগুলোও দিয়ে দেবো। ভিপিসির যদি নলেজ থাকে তাহলে এই পার্টটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। মানে আপনার যে প্রাইভেট নেটওয়ার্ক থাকবে, প্রাইভেট নেটওয়ার্কের বাইরে আপনার ওয়েবসাইটটা কেউ ওপেন করতে পারবে না, যদি আমরা মানে প্রাইভেট হোস্টেড জোনটা সিলেক্ট করি তাহলে। তো এটা আমরা করব না, বিকজ আমাদের সমস্ত জিনিসটা পাবলিকালি হবে। তো কি করলাম, আমি এখানে জাস্ট ডোমেন নেমটা দিলাম, বাকি যা সিলেক্টেড আছে সেটাই থাকবে। এখানে জাস্ট ক্রিয়েট হোস্টেড জোনে ক্লিক করবেন। করার পরে আপনার ডোমেন নেম এখানে মানে AWS এর মধ্যে চলে আসলো। এরপরে যেটা করতে হবে দেখুন, মানে যখনই আপনি ক্রিয়েট করবেন, এরপরে এই জিনিসগুলো এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়।
অ্যান্ড কী ক্রিয়েট হয় দেখুন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নেম সার্ভার কতগুলো চলে এসছে এখানে দেখুন। অ্যান্ড নিচে আপনার একটা SOA রেকর্ড অটোমেটিক্যালি চলে এসেছে। এই যে জিনিসগুলো এসছে এগুলো যেমন এসছে সেরকমই থাকবে, কোনো কিছু চেঞ্জেস কিচ্ছু করবেন না, এগুলো নিজে নিজেই ক্রিয়েট হয়েছে। অ্যান্ড যদি আপনার ডিএনএস নলেজ থাকে, ঠিক আছে, যদি আপনি অ্যাডভান্স ডিএনএস এর নলেজ জানেন, ডিএনএস কীভাবে কী কাজ করে, তাহলে আপনি এগুলোতে চেঞ্জেস করতে পারেন, বা আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে কোথায় কী আছে। বাট নর্মালি এগুলোতে কোনো কিছু দরকার পড়ে না করার। তো এইবার যেটা করতে হবে, প্রথম স্টেপ তো হয়ে গেল, হোস্টেড জোন আমরা ক্রিয়েট করে ফেলেছি। এরপরে এই যে নেম সার্ভারগুলো আছে, এই যে নেম সার্ভার, এখানে 4খানা নেম সার্ভার বাই ডিফল্ট প্রোভাইড করে থাকে AWS। এই নেম সার্ভারগুলো নিয়ে আমার এই যে ডোমেন আছে, এই ডোমেনের সাথে লিঙ্ক করতে হবে। তো এটা করার জন্য বেসিক্যালি যেটা করব, দেখুন এই পাশে সিলেক্টেড অপশন আছে, এখানে ক্লিক করলাম, অ্যান্ড এটারই প্রপার্টিস এখানে ডিটেলসে দেখাচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি এডিটও করতে পারেন। ওকে, তো যেটা করতে হবে, একটা একটা করে নেম সার্ভার আপনাকে কপি করতে হবে। তো এই পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এইবার আমি যাব আমার যেখান থেকে ডোমেন কিনেছি তার পোর্টালে চলে এসেছি। তো আমি ডোমেন কিনেছি হচ্ছে আমার একটা এই ওয়েবসাইট থেকে আমি ডোমেন কিনেছি। আপনার ক্ষেত্রে আপনি যেখান থেকে ডোমেন কিনবেন তার পোর্টালটা দেখতে আলাদা হবে, বাট একটা অপশান কমন থাকবে, সেটা হচ্ছে নেম সার্ভার। আপনাকে খুঁজতে হবে যে নেম সার্ভার কোথায় আছে, অথবা ডিএনএস ম্যানেজমেন্টের মধ্যেও এই নেম সার্ভার অপশানটা থাকে। তো আপনাকে জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে নেম সার্ভারের মধ্যে, অ্যান্ড এখানে দেখুন নেম সার্ভার দেওয়ার জায়গা আছে। তো আমরা এখানে বেসিক্যালি যেটা করব হচ্ছে নেম সার্ভারটা চেঞ্জেস করব। নেম সার্ভার যেটা আছে সেটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে দেখুন কতগুলো নেম সার্ভার বাই ডিফল্ট আগে থেকেই থাকে, তো এগুলোকে ডিলিট করে দেবেন। করার পরে আমি প্রথম যেটা কপি করলাম সেটা এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করলাম। পরের যেটা আছে সেটাও কপি করতে হবে, এইভাবে প্রতিটা আপনি পেস্ট করতে থাকবেন। অ্যান্ড প্রতিটা নেম সার্ভারের কিন্তু অ্যাড্রেস আলাদা আলাদা আছে, অ্যান্ড এগুলো কপি পেস্ট ঠিকঠাক করে করবেন, না হলে কিন্তু আপনার ঠিকঠাকভাবে লিঙ্ক হবে না। ওকে, 4টে নেম সার্ভার আমি এখানে দিয়ে দিলাম, 4খানা AWS প্রোভাইড করে থাকে। অ্যান্ড এখানে একটা জিনিস দেখবেন, এই প্রতিটা যে আমি কপি করেছি সবার শেষে কিন্তু একটা করে ডট আছে, ছোট্ট করে এখানে একটা ডট আছে, যদি আপনি দেখতে পারেন এটা, আমি ডটগুলোকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডটগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এরর দেবে যখন আপনি এখানে আপডেটে ক্লিক করবেন। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি একটা ছোট্ট একটা নলেজ। কিছু কিছু ওয়েবসাইট আছে, মানে আপনি যেখান থেকে কিনবেন ডিপেন্ড করছে তার উপরে। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা এই যে ডটটা রয়েছে সেই ডটটা সাপোর্ট করে যায়। অ্যান্ড কিছু ওয়েবসাইট থাকে যেখানে এই নামের পরে যদি ডট দেওয়া হয়, দেখুন আমি এখানে ডট দিলাম, দিয়ে আপডেট করব, এখানে এরর একটা দেখাবে আমাকে, দেখুন এখানে এরর এসছে। তো এখানে এই ডটটা আমাকে হাটিয়ে দিতে হবে, মানে এই যে ডট নেট আছে বা .co.uk আছে, এরপরে যেন কোনো ডট না থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিকজ আপনি যখন কপি করবেন এখানে কিন্তু এই ডটটাও কপি হয়ে যায়, তো এই ডটটাকে আপনি বেসিক্যালি হাটিয়ে দেবেন। এটা জাস্ট একটা ছোট্ট নলেজ আমি বলে দিলাম আপনাকে। তো এখানে এবারে আমি আপডেট নেম সার্ভারে ক্লিক করব। এটা যখনই করবেন, এইবার কি হলো, ফাইনালি আপনার ডোমেন নেমের সাথে আপনার AWSটা লিঙ্ক হয়ে গেল। অ্যান্ড এই লিঙ্কটা কিন্তু হতে একটু টাইম নেয়, সঙ্গে সঙ্গেই যে আমি এখানে করলাম অ্যান্ড হয়ে যাবে এরকম না, এটা হতে একটুখানি কিন্তু টাইম নেবে। অ্যান্ড মোটামুটি কখনো 1 ঘন্টা নিতে পারে, কখনো 2 ঘন্টা নিতে পারে, কখনো আবার 15-20 মিনিট বা 5 মিনিটের মধ্যেও হয়ে যায়। তো এটা টোটালি ডিপেন্ড করে মানে ডিএনএস ম্যানেজমেন্টটা কীভাবে হচ্ছে আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন সেখানে। তো এখানে মোটামুটি আর কোনো কাজ নেই, আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন এখানে আর কোনো কিছু করতে হবে না, বাকি যা কাজ আছে এবারে সমস্তটাই AWS এর মধ্যে আপনাকে করতে হবে। তো আমি আপনাকে দেখালাম কিভাবে হোস্টেড জোন ক্রিয়েট করতে হয়, অ্যান্ড হোস্টেড জোনের মধ্যে যে নেম সার্ভার আছে সেগুলো কপি করে কীভাবে আপনার ডোমেন নেমের সাথে অ্যাটাচ করতে হয়। তো আই হোপ কি আপনি এতটা বুঝতে পেরেছেন। এটা গেল প্রথম স্টেপ। যদি আপনার কাছে মাল্টিপল ওয়েবসাইট থাকে তাহলেও আপনি কি করবেন, মাল্টিপল যদি ওয়েবসাইট থাকে তখন কিন্তু আপনাকে আবার একটা হোস্টেড জোন ক্রিয়েট করতে হবে। আমি যদি একবার ড্যাশবোর্ডে যাই, দেখুন রাউট 53-তে ক্লিক করলাম, করার পরে এই ড্যাশবোর্ডের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে এই যে ডিএনএস ম্যানেজমেন্ট, এর নিচে 1 দেখাচ্ছে, মানে আমার এখন একটা হোস্টেড জোন আছে, মানে একটা ওয়েবসাইট এখান থেকে চলছে। যদি আপনি এই হোস্টেড জোনের মধ্যে ক্লিক করেন, করার পরে দেখুন এখানে আমার ডোমেন নেমটা দেখাবে। তো যদি আপনার মাল্টিপল ওয়েবসাইট থাকে, ঠিক আছে, এবং মাল্টিপল ওয়েবসাইট যদি আপনি হোস্টিং করতে চান AWS এর থেকে, তাহলে আপনি এখানে আবার নতুন করে একটা ক্রিয়েট হোস্টেড জোনে ক্লিক করে আপনাকে করতে হবে। স্টেপগুলো সমস্ত কিছুই একই, শুধু জাস্ট মনে রাখবেন যে প্রতিটা ওয়েবসাইটের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাকে হোস্টেড জোন ক্রিয়েট করতে হয়। মানে এটা জাস্ট রুলস, ঠিক আছে, মানে এটা মানে কি বলবো, মানে এটা আপনাকে করতে হবে, আলাদা আলাদা করে হোস্টেড জোন বানাতে হবে। তো এতটা হয়ে গেল, আই হোপ আপনি এতটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা করতে হবে আমাদেরকে,
সেটা হচ্ছে আমাদের যে এই যে dgxn.in যে ডোমেন নেমটা আছে, এটা যদি আমি কপি করি অ্যান্ড যদি এখানে গিয়ে পেস্ট করে গো করি, তো বেসিক্যালি কোনো কিছু ওপেন হবে না। ওপেন হবে না এই কারণে বিকজ এই যে ওয়েবসাইটটা আছে এটা আমার AWS এর সাথে লিঙ্ক তো হয়ে গেছে, বাট এটাতে তো কোনো কন্টেন্ট নেই। মানে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি চলবে কোথা থেকে? ওয়েবসাইটের কি ফাইল আছে বা কোনো সার্ভারই তো নেই যে ওয়েবসাইটটা চলবে। এটা জাস্ট আমার কি হলো, AWS এর সাথে আমার ডোমেন নেমটা লিঙ্ক হয়ে গেল। বাট আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এবারে এই ওয়েবসাইটটা চলার জন্য তো আমাদের সার্ভার দরকার, তো আমাদেরকে কি করতে হবে, এবারে সার্ভার ক্রিয়েট করতে হবে। অ্যান্ড সার্ভার বেসিক্যালি আপনাকে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে এবং সেই EC2 ইনস্ট্যান্সের মধ্যেই আপনার ওয়েবসাইটগুলো চলবে। তো আমি কি করছি এবারে, আপাতত এখানে যেটা করলাম এতটা আমি করে এখানে ছেড়ে দিচ্ছি, আমাকে চলে যেতে হবে এবারে EC2 ইনস্ট্যান্সের মধ্যে। অ্যান্ড এটাকে আমি একটা আলাদা ট্যাবে ওপেন করছি। দুটো আলাদা আলাদা ট্যাবে থাকলে জিনিসটা দেখাতে সুবিধা হবে। এইবার এখানে আমি একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমি মানে অ্যাকচুয়ালি কি করতে চলেছি। আমি যেটা করব, আমি এখানে একটা পেন্টের মাধ্যমে আপনাকে বোঝাই, চলুন একটু বুঝিয়ে না দিলে ব্যাপারটা বুঝতে পারবেন না। তো এখানে দেখুন একটা ছোট ডায়াগ্রাম আমি ড্র করে রেখেছি এখানে। তো আমরা কি করব, দুটো সার্ভার বানাবো, ঠিক আছে? একটা সার্ভার 1 থাকবে, একটা সার্ভার 2 থাকবে। অ্যান্ড আমাদের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু একটাই থাকবে, মানে দুটো সার্ভারে কিন্তু একই ওয়েবসাইট চলবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি dgxn.in লিখে দিলাম, অ্যান্ড এটাতেও আমি লিখে দিচ্ছি। দুটো ওয়েবসাইটে কিন্তু একই, মানে দুটো সার্ভারে কিন্তু ওয়েবসাইট একটাই চলবে, কিন্তু দুটো সার্ভার থাকবে, ঠিক আছে? মানে দুটো সার্ভারে সেম ওয়েবসাইট থাকবে, বাট তাদের জন্য দুটো আলাদা আলাদা মানে সার্ভার আমি রাখছি। এগুলো বেসিক্যালি হয়ে থাকে যদি আপনার কোনো শপিং ওয়েবসাইট থাকে যেখানে অনেক ইউজারের লোড থাকে, ঠিক আছে? মানে প্রতিদিন লাখ লাখ ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করছে, অথবা কোনো নিউজ রিলেটেড যে ওয়েবসাইট থাকে বা স্ট্রিমিং ওয়েবসাইট থাকে বা এরকম বড় বড় যেসব ওয়েবসাইট যেখানে হিউজ ইউজার ভিজিট করছে, তখন কি করতে হয়, সেই সব ওয়েবসাইটের জন্য মাল্টিপল সার্ভার রাখতে হয়, বিকজ একটা সার্ভার তখন হ্যান্ডেল করতে পারে না। সার্ভারের কনফিগারেশন যদি হাই হয় তবুও কিন্তু সার্ভার সেটাকে হ্যান্ডেল করতে পারবে না, বিকজ সেখানে অনেক মানে ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো করার জন্য আপনাকে সবসময় মাল্টিপল সার্ভার রাখতে হবে। তো আমি এখানে দুটো সার্ভার দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি যদি রিয়েল লাইফ কোনো শপিং ওয়েবসাইটের কথা আপনি যদি বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সার্ভার থাকতে পারে। আমি এখানে দুটো দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখানে অনেক সার্ভার মানে মাল্টিপল সার্ভারও থাকতে পারে, ঠিক আছে? তো আমরা দুটো সার্ভার ক্রিয়েট করব, করার পরে রাউট 53 কনফিগারেশন করব, তারপরে হেলথ চেক যেটা আছে এটাও কনফিগারেশন করব। তো এটা আগে কনফিগারেশন করে নিই, তারপরে আমি বাকিগুলো আপনাকে দেখাচ্ছি। তো আমাদেরকে এখন কি করতে হবে, দুটো সার্ভার বানাতে হবে। অ্যান্ড দুটো সার্ভার যে আপনি বানাবেন সেটা আপনি আইদার উইন্ডোজ ইউজ করতে পারেন অথবা লিনাক্স ইউজ করতে পারেন, আপনার উপরে টোটালি ডিপেন্ড করছে। অ্যান্ড আমি এখানে লিনাক্স ইউজ করছি বিকজ লিনাক্সে সার্ভার মানে লিনাক্সে ওয়েবসাইটটা বানানো সোজা হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি এই জন্য লিনাক্সটা ইউজ করছি। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, যখনই আপনি EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন, ওকে, তখন সবসময় চেষ্টা করবেন যে দুটো সার্ভার সবসময় যেন আলাদা আলাদা অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে থাকে, মানে সেম অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে বানাবেন না। তাহলে কি হয়, অনেক সময় একটা অ্যাভেলেবিলিটি জোন যদি ডাউন হয় তাহলে অন্য অ্যাভেলেবিলিটি জোনে যে সার্ভার আছে সেটা আপনাকে ব্যাকআপ দিয়ে দেবে। বাট যদি একই অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে দুটোই করে রাখেন অ্যান্ড যদি কোনো কারণে একটা ডেটা সেন্টারই ডাউন হয়ে যায়, তখন আপনার ওয়েবসাইটটা পুরোপুরিই ডাউন হয়ে যাবে, আপনি যতই ব্যাকএন্ডে হাই কনফিগারেশন করুন না কেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাভেলেবিলিটি জোন 1A সিলেক্ট করে নিচ্ছি, এরপর নেক্সট অ্যাড স্টোরেজ করছি। তো এই স্টেপ যেগুলো আছে এগুলো আমি জাস্ট তাড়াতাড়ি করে স্কিপ করে দিচ্ছি, বিকজ আমি মানে আশা করি যে আপনি হয়তো জানেন যে কীভাবে এগুলো করতে হয়, বিকজ এগুলো হচ্ছে আমি আমার আগের ভিডিওগুলোতে দেখি যে সব জিনিস। তো যদি আপনি এসব মানে না জানেন যে কীভাবে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, তাহলে আপনি আমার AWS প্লেলিস্টে গিয়ে সেগুলো চেক করতে পারেন, সমস্ত ডিটেল আমি দিয়ে দিয়েছি একদম। তো এটা গেল প্রথম সার্ভার ক্রিয়েশন, এরপরে আবার সেকেন্ড একটা সার্ভার আমাকে বানাতে হবে। অ্যান্ড চলুন আমি আর একটা সার্ভার ওখানে তাড়াতাড়ি করে ক্রিয়েট করে ফেলি, লঞ্চ ইনস্ট্যান্স করছি, AWS এর এটা নিয়ে নিলাম। অ্যান্ড এখানে এটাই থাকবে। অ্যান্ড এটা আমি কি করছি, অ্যাভেলেবিলিটি জোন 1B করে নিচ্ছি। ওকে, নেক্সট অ্যাড স্টোরেজ করছি, আবার অ্যাড ট্যাগ করলাম, কনফিগার সিকিউরিটি গ্রুপ আমি এখানে লিনাক্স নিয়ে নিচ্ছি। অ্যান্ড সিকিউরিটি গ্রুপের ওপরে কিন্তু আমি ডিটেলে সমস্ত কিছু ভিডিও বানিয়েছি, সমস্তটাই আপনি আপনার আমার যে প্লে লিস্ট আছে সেখানে সমস্তটাই পেয়ে যাবেন। ওকে, তো ভিউ ইনস্ট্যান্স করছি। তো আমরা জানি যে যখনই সার্ভার ক্রিয়েট করা হয় এটা একটু টাইম নেয় হতে, আমাদেরকে একটুখানি এখানে ওয়েট করতে হবে।
তো এখানে যেটা আছে দেখুন, দুটো সার্ভার হয়েছে, আমি দুটো সার্ভার একটা করে নাম দিয়ে দিই। এটার নাম দিচ্ছি আমি সার্ভার 1। ওকে, মানে যাতে বোঝা যায় যে কোনটা কোন সার্ভার। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। এটার নাম দিয়ে দিচ্ছি আমি সার্ভার 1 অ্যান্ড সেভ করে দিলাম। সেকেন্ড যেটা আছে এটার নাম দিয়ে দিচ্ছি আমি সার্ভার 2, সেভ করে দিলাম। দুটো নাম দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এইবার যেটা করতে হবে, সার্ভার যখন ক্রিয়েট করা হয়ে যাবে, সেকেন্ড যেটা কাজ হয় বেসিক্যালি সেটা হচ্ছে আপনাকে এই দুটো সার্ভারের মধ্যে সেম ওয়েবসাইট চালাতে হবে। ওকে, তো লিনাক্স সার্ভারের মধ্যে কীভাবে ওয়েবসাইট হোস্টিং করে সেটা আমি এখানে ডিটেলে কিছু দেখাবো না, বিকজ সেটা হচ্ছে পুরোপুরি একটা আলাদা টপিক বা আলাদা টিউটোরিয়াল আপনি বলতে পারেন। অ্যান্ড এই রিলেটেড আমি ভিডিও বানিয়েওছি, মানে আমার ডিজিটাল ওশান বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে লিনাক্স সার্ভারের মধ্যে কীভাবে ওয়েবসাইট হোস্টিং করতে হয় সেগুলো আমি সেখানে ডিটেলে ডিসকাস করেছি। আমি ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, আপনি গিয়ে চেক করতে পারেন। বাট প্র্যাকটিক্যালটা বোঝার জন্য আমি এখানে জাস্ট কী করব, দুটো সার্ভারের মধ্যে সেম ওয়েবসাইট আমি চালাবো। তো এটা এখনও রেডি হয়নি, একটুখানি টাইম নেবে রেডি হতে। তো এখানে কি করি, আমি একটুখানি ওয়েট করে যাই ততক্ষণ এগুলো রেডি হয়ে যাক। আমার এখানে একটা সার্ভার রেডি হয়ে গেছে, আমি এটা রিফ্রেশ করছি, দেখুন একটা সার্ভার দেখাচ্ছে রেডি হয়ে গেছে। তো আমি একবার কি করছি, এই সার্ভারের মধ্যে লগ ইন করছি। একবার লগ ইন করে আমাকে কিছু জিনিস করতে হবে, সেগুলো হচ্ছে আমি এখানে করে নিই, মানে ওয়েবসাইটটা হোস্টিং করার জন্য যে যে সেটিংসগুলো করার দরকার হয় আমি সেগুলো এখানে করে নিচ্ছি। তো আমি এখানে অথেন্টিকেশন এটা সিলেক্ট করে নিলাম, লিনাক্স অ্যান্ড ওপেন। এবারে আমি এখানে কি করব, কিছু কমান্ড দেব অ্যান্ড তার আগে ইউজার দিতে হবে। বাই ডিফল্ট যে ইউজার নেম থাকে সেটা হচ্ছে EC2 ইউজার থাকে, আমি এখানে ইউজার নেমটা ভুল দিয়েছি, এটা বেরিয়ে গেছে, আমাকে আবার করতে হবে এটা। তো ইউজার নেম হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে EC2 ইউজার। হয়ে গেছে লগ ইন। এবারে আমি এখানে কিছু কমান্ড দিচ্ছি, su do ও sudo su। ওকে, আমি এখানে যাবতীয় যা কমান্ড ইউজ করব লিনাক্সের মধ্যে সমস্তটাই আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, আপনি সেখান থেকে কিন্তু চেক করতে পারেন। অ্যান্ড যদি আপনি এই লিনাক্সের সম্পর্কে কোনো নলেজ না থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনি জাস্ট ফলো করুন আমি যা যা করছি। ওকে, মানে আপনি যদি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আমি কি দেখাতে চাইছি তাহলে আপনি আপনার একটা আইডিয়া চলে আসবে। তো এখানে আমি একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করছি, অ্যাপাচে বলে। অ্যাপাচে একটা অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে ওয়েবসাইট হোস্টিং করা হয়। অ্যান্ড আমাকে এখানে একটা ফাইল বেসিক্যালি বানাতে হবে, তো আমি এগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে আপনাকে সমস্তটা দেখাতে পারি। index.html নামে একটা আমাকে এখানে ফাইল বানাতে হবে। অ্যান্ড আমাদের যে ওয়েবসাইট হবে তার জন্য আমি এখানে একটা কোডিং, ওয়েবসাইটে কিছু কোডিং ছোটো ছোটো লিখে এখানে রেখেছি, তো এটা পেস্ট করে দিই এখানে অ্যান্ড Ctrl+X দিয়ে সেভ করলাম। ইয়েস, হয়ে গেল। এবারে কিছু আমি এখানে কমান্ড দেবো, systemctl strt start অ্যান্ড এখানে httpd। ওকে, তো এখানে আমার টোটাল কাজ হয়ে গেছে। আমি এখানে যা যা করলাম এই লিনাক্সের মধ্যে লগ ইন করে আমি যা যা করেছি, আপনার যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাতে কোনো প্রবলেম নেই। ওকে, আমি সমস্ত কিছু কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক হয়ে মানে প্রোভাইড করে দেবো ভিডিও ডিসক্রিপশানে, যে আমি অ্যাকচুয়ালি কী করেছি বা কী কমান্ড ইউজ করেছি। তো আমার এটা হয়ে গেছে। এইবার যদি আমি এই আইপিটা কপি করি, করে আমি যদি এখানে গিয়ে পেস্ট করে গো করি তাহলে একটা সিম্পলি ওয়েব পেজ ওপেন হবে। দেখুন এই একটা ওয়েব পেজ ওপেন হয়েছে, মানে এটাতে বেসিক্যালি কিছু নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এটাই দিয়েছি, দিস ইজ সার্ভার 1, ইন্ডিয়া লেখা আছে, মানে ইন্ডিয়া থেকে চলছে, অ্যান্ড Route 53 লেখা আছে নিচে। সেকেন্ড সার্ভার যেটা আছে, ঠিক আছে, এটাতে আমার হয়ে গেছে কাজ, এটা আমি এক্সিট করে দিচ্ছি। ওকে, এটা এক্সিট করে নিই। সেকেন্ড যে সার্ভারটা আছে এটাও আমার রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা একবার রিফ্রেশ করি তাহলে দেখাবে রেডি হয়েছে। তো দেখুন এটাও রেডি হয়ে গেছে সেকেন্ড সার্ভারটা। তো এটা একবার আমি সিলেক্ট করলাম, এটাতেও সেম টু সেম আমাকে একই জিনিস করতে হবে, মানে এখানেও আমাকে এই পুট্টি সফটওয়্যারটা দিয়ে লগ ইন করতে হবে, করার পরে আমাকে তারপরে এখানে যা যা করলাম আগেরটাতে সেগুলোই এখানে করতে হবে। তো আমি এখানে কি করছি, এই যে স্টেপগুলো এটা আমি স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে, ভিডিও পজ করে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে মানে সেম জিনিস বারবার দেখিয়ে কোনো লাভ নেই, ভিডিওটা আরও বড় হয়ে যাবে অনেকটা। তো এটা করার পরে আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি সেকেন্ড সার্ভারের মধ্যেও সেম একই কনফিগারেশন করেছি, বাট এটা ওপেন করলে কি হবে, এখানে যেমন সার্ভার 1 দেখায়, সেকেন্ড সার্ভারটা ওপেন করলে সার্ভার 2 দেখাবে। তো এটারও আইপি অ্যাড্রেস আমি যদি কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করে গো করে দিই তাহলে, আচ্ছা এখানে এরকম কেন এসছে,
ওকে, এটা জানি না এটা কেন আসলো, ওয়ার্নিং দেখাচ্ছিল একটা ডেঞ্জারাস বলে, বাট ওয়েবসাইটের মধ্যে তেমন কিছু নেই যেটার জন্য এটা দেখাবে। যাই হোক, তো এটা হচ্ছে দিস ইজ সার্ভার 2 দেখাচ্ছে। ওকে, মানে এটা হচ্ছে আমার সার্ভার 1, দিস ইজ সার্ভার 1 হলো, অ্যান্ড এটা হচ্ছে দিস ইজ সার্ভার 2। তো রিয়েল লাইফে যদি এটা হয় আপনার এরকম সার্ভার 1 সার্ভার 2 তো আমি আপনাকে বোঝানোর জন্য করেছি। তো রিয়েল লাইফে কি হয় যে সেম ওয়েবসাইটই দুটো সার্ভারের মধ্যে চলে, ইউজাররা কিন্তু কখনো বুঝতে পারে না যে এখন এই সার্ভার চলছে আবার একটু পরে অন্য সার্ভার হয়ে গেল। ইউজার এগুলো কিন্তু কখনো বুঝতেও পারে না, দেখতেও পারে না, বাট ব্যাকএন্ডে কিন্তু এইভাবেই হয়ে থাকে। অ্যান্ড আমি বোঝানোর জন্য এখানে সার্ভার 1 সার্ভার 2টা করেছি। এইবার যেটা করব সেটা হচ্ছে আমার এটাও হয়ে গেল, ঠিক আছে, EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল, এবং এই EC2 ইনস্ট্যান্সের মধ্যেও আমি দুটো ওয়েবসাইট চালিয়ে দিয়েছি, মানে সেম ওয়েবসাইট দুটো সার্ভারের মধ্যে চলছে ধরে নিন। এইবার যেটা করতে হবে, আপনার যে ডোমেন নেমটা আছে এটা রিফ্রেশ করলে তো কিছুই ওপেন হচ্ছে না। আমি চাইছি কি রিফ্রেশ করলে এই যে দিস ইজ সার্ভার 1 অথবা দিস ইজ সার্ভার 2 যে কোনো একটা ওয়েব পেজ ওপেন হবে। তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, এটা করার জন্য বেসিক্যালি আপনাকে যেতে হবে রাউট 53 মধ্যে। ঠিক আছে, আমি এখানে চলে এসেছি আবার, অ্যান্ড EC2 ইনস্ট্যান্সের যে ড্যাশবোর্ড আছে এটাও ওপেন করে রাখবেন, অ্যান্ড রাউট 53 ড্যাশবোর্ডটাও একসাথে ওপেন করে রাখবেন, তাহলে আপনার কনফিগারেশন করতে সুবিধা হবে। সো আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি যে ভিডিওটা অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, এরপরে আরও অনেক কিছু আছে দেখানোর জন্য। তো ভিডিওটা আমি বলে রাখছি যে এখানে একটু ভিডিওটা বড় হতে পারে, বিকজ কিছু কিছু কনফিগারেশন আছে যেগুলো আমি চাইছি ডিটেলে দেখানোর জন্য। তো ডিটেলে কোনো কিছু দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অনেকটা আপনার মানে হেল্প হবে, অ্যান্ড অনেকটা হেল্পফুল ভিডিও হবে আপনি বলতে পারেন, মানে এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। ওকে, তো চলুন আমরা এখানে কি করব এবারে, চলে আসি এখানে। এবার আপনাকে এই হোস্টেড জোনের মধ্যে ক্লিক করতে হবে। হোস্টেড জোনের মধ্যে ক্লিক করব, করার পরে এই যে সার্ভারগুলো আমি ক্রিয়েট করলাম এখন, এই সার্ভারের একটা একটা করে আইপি আপনাকে কপি করতে হবে। তো প্রথম সার্ভারটা সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখুন সার্ভারের নিচে আইপি আছে, আমরা জানি নিচে আইপি থাকে, এই আইপিটাকে সিম্পলি কপি করবেন। করার পরে আপনার রাউট 53 ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে এখানে, অ্যান্ড এখানে ক্লিক করতে হবে আপনাকে। করার পরে এইবারে আমরা যা যা কনফিগারেশন করব, ঠিক আছে, যা যা কনফিগারেশন করব এটাই হবে হচ্ছে আপনার অ্যাকচুয়াল কনফিগারেশন। এতক্ষণ আমি যা যা করলাম এগুলো তো আমি সেট আপটা রেডি করলাম, মানে প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য যে সেট আপটা দরকার হয় সেই সেট আপটা টোটালি এখানে রেডি হলো। এখন যেই যেই জিনিসগুলো আমি কনফিগারেশন করব এটা আপনাকে খুবই মন দিয়ে দেখতে হবে, অ্যান্ড এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল কনফিগারেশন হবে, মানে এগুলোর উপরেই ডিপেন্ড করে সমস্ত জিনিসটা কাজ করবে। তো আপনাকে সার্ভারের আইপিটা কপি করতে হবে। করার পরে এখানে আমি চলে এসেছি আমার ড্যাশবোর্ডের মধ্যে, মানে হোস্টেড জোনের যে ড্যাশবোর্ড তার মধ্যে এসেছি, অ্যান্ড সবার প্রথম আমরা যেটা দেখব, ঠিক আছে, প্রথম যেটা দেখব সেটা হচ্ছে রাউটিং পলিসি। আমি আমার থিওরি ভিডিওতে রাউটিং পলিসির ওপরে ডিটেলে ডিসকাস করেছি। আপনাকে আবারও আমি রিকোয়েস্ট করছি, যদি আপনি রাউটিং পলিসির ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আগে সেই ভিডিওটা দেখুন, না হলে কিন্তু এখানে আমি যা যা করব কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা দেখা যাক রাউটিং পলিসি কি আছে। তো রাউটিং পলিসি বেসিক্যালি মানে অ্যামাজনে টোটাল আপনার 7খানা রাউটিং পলিসি আছে। সিম্পল রাউটিং পলিসি আছে, তারপরে ওয়েটেড রাউটিং পলিসি আছে, এরকম অনেকগুলো রাউটিং পলিসি আছে। তো আমরা এখানে কি করব, একটা একটা করে রাউটিং পলিসি আপনাকে এখন কনফিগারেশন করে দেখাবো। অ্যান্ড রাউটিং পলিসি কনফিগারেশন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে এই হোস্টেড জোনের ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে, অ্যান্ড এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, খুব ইজি কনফিগারেশন, অ্যান্ড প্রতিটা রাউটিং পলিসির জন্য কিন্তু সেম একই কনফিগারেশন আপনাকে করতে হবে। ওকে, তো এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব। সবার প্রথমে আছে দেখুন রেকর্ড নেম। তো এই জায়গাটা কিচ্ছু করবেন না, আমি একদম খুব সিম্পলভাবে দেখাচ্ছি, এখানে কিচ্ছু দিতে হবে না, এটা যেমন আছে এরকমই ছেড়ে দিন, ব্ল্যাঙ্ক। পরে যেটা আছে সেটা হচ্ছে রেকর্ড টাইপ। রেকর্ড টাইপ এখানে এ রেকর্ড থাকবে, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। এখানে এ রেকর্ড ছাড়া বাকি আরও অনেক রেকর্ড হয়ে থাকে ডিএনএস এর মধ্যে, যেরকম সিনেম, এমএক্স, টিএক্সটি, এগুলো অন্য পারপাসের জন্য ইউজ হয়ে থাকে, এগুলো এখন আমাদের দরকার নেই, মানে রাউটিং পলিসি কনফিগারেশন করার জন্য এই জিনিসগুলো দরকার হবে না আপাতত। আমাদের যেটা দরকার হবে হচ্ছে সেটা হচ্ছে এ রেকর্ড, অথবা যদি আপনার IPv6 হয়, আপনার সার্ভারে যদি IPv6 থাকে তাহলে আপনি এই চারটে এ যে রেকর্ড আছে এটাও সিলেক্ট করতে পারেন। বাট আমরা কি করছি এখানে রেকমেন্ডেড যেটা সেটা হচ্ছে এ রেকর্ড, যেটা IPv4 এর জন্য। তো এটা বাই ডিফল্ট সিলেক্টেড ছিল, এটাই এখানে সিলেক্টেড থাকবে।
এরপরে আছে হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে আপনাকে এখানে সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে। আপনি এখানে একটা আইপি দিতে পারেন, অথবা যদি মাল্টিপল সার্ভার থাকে তাহলে এখানে মাল্টিপল সার্ভারের আইপি দিতে পারেন। দেখুন এখানে লেখাও আছে মাল্টিপল ভ্যালু সেপারেট লাইন, মানে একটা একটা করে আইপি আপনাকে দিতে হবে। প্রথমে একটা আইপি দেবেন, তারপরে এন্টার মেরে নিচে আপনাকে আর একটা আইপি দিতে হবে। ওকে, এরপরে আছে হচ্ছে টিটিএল। টিটিএলটা এখানে বেসিক্যালি 300 সেকেন্ড আছে, মানে 5 মিনিট আছে। এটাকে আপনি 1 মিনিট করে দেবেন, তাহলে কি হবে, টিটিএলটা বেসিক্যালি আপনার হচ্ছে ডিএনএসটা যে আপডেট হবে সেটা কতটা পরে আপডেট হবে, কতক্ষণ টাইম অন্তর আপডেট হবে, সেটাই হচ্ছে এখানে বেসিক্যালি টিটিএলটা দেওয়া আছে। তো এটা আমি সব থেকে কম 60 সেকেন্ড করে দিলাম, যত কম রাখবেন তত ভালো। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউটিং পলিসি, অ্যান্ড এই রাউটিং পলিসিটাই আমরা দেখব। তো রাউটিং পলিসি সব থেকে প্রথম যেটা হয় সেটা হচ্ছে সিম্পল রাউটিং পলিসি, তারপরে ওয়েটেড আছে, জিও লোকেশন আছে, লেটেন্সি, ফেলওভার, মাল্টি ভ্যালু। টোটাল এখানে 6টা আছে। 7 নাম্বার যেটা আছে সেটা এখানে আপনি পাবেন না, সেটা আমরা লাস্টে দেখবো একদম, অ্যান্ড ওটার কনফিগারেশন পুরোপুরি আলাদা, ওটা আমরা পরে দেখবো। তো ফার্স্ট অফ অল আমি একদম সিম্পল রাউটিং থেকে শুরু করছি। তো সিম্পল রাউটিং কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি যদি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আমি আপনাকে একটা একটা করে বোঝাবো, অ্যান্ড সেই হিসাবে সমস্ত কিন্তু জিনিসগুলো আমি করব। সিম্পল রাউটিং মানেই হচ্ছে জিনিসটা একদম সিম্পলি হবে মানে কি, এই হচ্ছে আপনার সার্ভার, দুটো সার্ভারের মধ্যে আপনার ওয়েবসাইটটা চলছে। খুব ভালো করে ডায়াগ্রামটা বুঝবেন, তাহলে আপনি মানে প্র্যাকটিক্যালটা ভালো করে দেখতে পাবেন। দুটো আপনার কাছে সার্ভার আছে, দুটো সার্ভারে আপনার সেম ওয়েবসাইট চলছে। যখনই আপনি সিম্পল রাউটিং, এটা হচ্ছে আপনার রাউট 53, যখনই আপনি সিম্পল রাউটিং পলিসি কনফিগারেশন করবেন, তখন কি হবে, যেই ইউজাররা আপনার ওয়েবসাইটটাকে ওপেন করতে চাইছে, ইউজারের রিকোয়েস্টটা সবার প্রথমে আসবে রাউট 53 কাছে। ওকে, যখনই কেউ আপনার ওয়েবসাইট ওপেন করতে যাবে, রিকোয়েস্টটা সবার প্রথম রাউট 53 কাছে আসবে। রাউট 53 সিম্পলি আপনার রিকোয়েস্টটাকে সার্ভার 1-এ পাঠাবে, অথবা রিকোয়েস্টটাকে সার্ভার 2-তে পাঠাবে। ঠিক আছে, এটা খুব সিম্পলভাবে হয়, এখানে কিন্তু কোনো লজিক বা কিছু ওইভাবে কিছু নেই। এই জন্য এটার নাম হচ্ছে সিম্পল রাউটিং। রিকোয়েস্ট আসবে ইউজারের কাছ থেকে, রাউট 53 সেই রিকোয়েস্টটাকে ডাইরেক্টলি ফরওয়ার্ড করে দেবে সার্ভার 1-এ, অথবা সার্ভার 2-তে, অথবা যদি এক্সট্রা আরও সার্ভার থাকে তাদের কাছে পাঠিয়ে দেবে। এবার এটা কিন্তু মানে ডিপেন্ড করে, কখনো সার্ভার 1-এর কাছে যাবে, কখনো সার্ভার 2-এর কাছে যাবে, এটা মানে র্যান্ডামলি হতে থাকে। ঠিক আছে, যদি আপনার কাছে 10খানা সার্ভার থাকে একটা ওয়েবসাইটের জন্য, তাহলে রাউট 53 র্যান্ডামলি 10টা মানে সার্ভারের কাছে সেই রিকোয়েস্টটাকে পাঠাতে থাকবে। যদি আপনার 100 জন ইউজার আপনার সাপোজ আপনার ওয়েবসাইটটাকে ওপেন করছে, তো রাউট 53 কাছে রিকোয়েস্টগুলো সর্বপ্রথমে আসে, রাউট 53 সেই রিকোয়েস্টগুলোকে র্যান্ডামলি মাল্টিপল সার্ভারের মধ্যে পাঠিয়ে দেয়, এক একটা ইউজারকে এক একটা সার্ভারের মধ্যে পাঠিয়ে দেবে। বিকজ হচ্ছে সমস্ত সার্ভারে একই ওয়েবসাইট চলছে, তো যে যেখানে যাবে একই কন্টেন্টই দেখতে পাবে। ওকে, তো এটাই হচ্ছে সিম্পল রাউটিং পলিসি, অ্যান্ড এটাই আমরা কনফিগারেশন করবো, অ্যান্ড প্র্যাকটিক্যালি করেও দেখাচ্ছি আমি কি হয় অ্যাকচুয়ালি। তো চলুন এখানে চলে আসলাম। তো সিম্পল রাউটিং পলিসি কনফিগারেশন করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি সার্ভার 1, আমাদের এখানে দুটো সার্ভার আছে, তো প্রথমে সার্ভার 1-এর আমি আইপি কপি করব, অ্যান্ড এখানে দেখুন ভ্যালু আছে, ভ্যালুতে এসে পেস্ট করে দেবেন সিম্পলি। ওকে, ভ্যালুতে এসে পেস্ট করবেন, করার পরে সেকেন্ড যে সার্ভারটা আছে তারও আইপি কপি করবেন। আমি এখান থেকে সেকেন্ড সার্ভারটা সিলেক্ট করছি, অ্যান্ড কপি করলাম, করার পরে এর আইপিটা আমি নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তো দুটো আইপি আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন লেখাই আছে মাল্টিপল ভ্যালুজ অন সেপারেট লাইন, মানে পরপর লাইনে আপনাকে আইপিগুলো দিতে থাকতে হবে। অ্যান্ড সিম্পলি এখান থেকে যেটা চুজ করবেন সিম্পল রাউটিং পলিসি, এখানে কিন্তু আর কোনো কিচ্ছু করার নেই, খুব ইজি কনফিগারেশন, এইটুখানি জাস্ট আপনাকে করতে হবে। অ্যান্ড এখানে আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, ঠিক আছে, নলেজের জন্যে, যদি আপনার কাছে মাল্টিপল সার্ভার থাকে এবং তাদের আইপিগুলো আপনি এখানে এন্টার প্রেস করে করে দিতে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন যে মাল্টিপল রেকর্ড ক্রিয়েট করতে পারেন, মানে একটাই রেকর্ডের মধ্যে যে আপনি মাল্টিপল আইপি দিতে পারবেন সেরকমও কিন্তু না, মানে এখানে আমি মাল্টিপল রেকর্ড দিয়ে বানাচ্ছি, মানে দুভাবে বেসিক্যালি করা যায়। আমি যেমন এখানে যখনই ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব, দেখুন এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করলাম, তো এখানে বেসিক্যালি কি হলো, আমার নিচে যদি আসি, দেখুন এখানে এই ওপরের যে রেকর্ডটা এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে দেখাচ্ছে রাউটিং পলিসি যেটা সেটা সিম্পল, অ্যান্ড এখানে দুটো আইপি দেখাচ্ছে, দুটো সার্ভারের আইপি। এইবার যেটা হবে, আমি যদি আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, এখন ওপেন হবে না। এটা আমি বলে রাখি, যখনই আপনি রাউটিং পলিসি কনফিগারেশন করবেন তারপর একটুখানি আপনাকে ওয়েট করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে আপনার ডোমেন নেমের সাথে আপনার আইপি অ্যাড্রেসটা সঙ্গে সঙ্গে মানে লিঙ্ক হয় না, একটুখানি টাইম নেয় হতে, তো আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। 5 মিনিট পরে যদি আপনি এই ওয়েবসাইট যেটা আছে এটা যদি রিফ্রেশ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এটা রিফ্রেশ করতে থাকি, আমি দেখি কখন ওপেন হয়, অ্যান্ড এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি, বাকি এখানে কোনো কিছু নেই আর।
তো এই ছিল হচ্ছে সিম্পল রাউটিং পলিসি কনফিগারেশন, খুব কিন্তু সিম্পল কনফিগারেশন, এই জন্য এটার নামও সিম্পল। ওকে, তো আমাদেরকে এখানে যেটা করতে হবে, একটুখানি আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমরা দেখতে পাবো যে এই ওয়েবসাইটটা ওপেন হবে, অ্যান্ড এটা ওপেন হওয়ার পরে আমি আপনাকে অ্যাকচুয়ালি যে কি এফেক্ট হচ্ছে সেটা আমি আপনাকে দেখাতে পারবো। তো চলুন একটুখানি আমরা ওয়েট করে যাই, এটা একটু ব্যাকএন্ডে আপডেট হয়, তো আমাদেরকে একটুখানি এখানে ওয়েট করতে হবে। তাহলে দেখুন আমি রিফ্রেশ করছি, এবারে আমার সার্ভার 2 ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট কিন্তু এসছে সার্ভার 2, মানে ও অটোমেটিক্যালি কি করেছে, সেকেন্ড সার্ভারের পেজটা আমাকে দেখাচ্ছে। অ্যান্ড আমি কিন্তু এরকম করতে পারবো না যে সার্ভার 1-এর পেজটা আমি দেখতে চাইবো অ্যান্ড এটা দেখাবে, ওই রকম না, এটা র্যান্ডামলি হতে থাকে। আমি এখন রিফ্রেশ করছি এটা, এখন এটা আমাকে কি করছে, সার্ভার 2-এর পেজ দেখাচ্ছে। যদি আপনি আপনার কম্পিউটার থেকে চেক করেন, বা আপনি যদি এখন আপনার মোবাইল থেকে চেক করেন, তাহলে দেখবেন যে এখানে আপনার সার্ভার 1 দেখাচ্ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি এইভাবে প্র্যাকটিক্যালি তো দেখা পসিবল না। এটা বেসিক্যালি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, আপনার এই দুটো সার্ভারের মধ্যে আপনার ওয়েবসাইট চলছে, রাউট 53 কাছে রিকোয়েস্টটা আসছে, আমি যখন এরকম রিফ্রেশ করছি আমার কাছ থেকে রিকোয়েস্ট কি হচ্ছে, রাউট 53 কাছে যাচ্ছে, রাউট 53 র্যান্ডামলি রিকোয়েস্টটাকে যে কোনো একটা সার্ভারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে হচ্ছে। অ্যান্ড এই যে আমার এখন সার্ভার 2 দেখাচ্ছে, আমি যদি একটা ইনকগনিটো ওপেন করি, ঠিক আছে, আমি একটা অন্য মানে ব্রাউজার ইনকগনিটো মোডে গিয়ে যদি ওপেন করি, ওপেন করে যদি পেস্ট করি, এখানেও সার্ভার 2ই আসবে হয়তো, এখানে সার্ভার 2ই এসেছে। এটা বেসিক্যালি কি হয় যে একটু পরে এটা আপডেট হয়, মানে আপনি যদি একটু পরে আবার চেক করেন তখন দেখবেন আবার সার্ভার 1 দেখাবে এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল রাউটিং পলিসির কনফিগারেশন। এখানে বেনিফিট অনেক কিছু হয়, যদি আপনার একটা সার্ভার ডাউন হয়ে যায় কখনো, তাহলে কি হবে, আপনার আরও একটা সার্ভার থেকে অটোমেটিক্যালি সেটা চলতে থাকবে, মানে রাউট 53 বেসিক্যালি তখন কি করবে, রিকোয়েস্টটা অন্য সার্ভারের কাছে পাঠিয়ে দেবে। তো এই বেনিফিটটা এখানে পাওয়া যায়। ওকে, তো এই হচ্ছে গেল সিম্পল রাউটিং পলিসি। নেক্সট যেটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে, অ্যান্ড নেক্সট মানে রাউটিং পলিসি আছে সেটা আছে, সেটা আমরা দেখব। বাট তার আগে আমাদেরকে কি করতে হবে, আমি একবার রাউট 53 ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি। আমি রাউট 53 ড্যাশবোর্ডে এখানে এসেছি, অ্যান্ড এখানে আমাদেরকে সেকেন্ড যে কনফিগারেশনটা করতে হবে, আমি কিন্তু প্রতিটা স্টেপ আপনাকে বলে বলে করছি যাতে আপনি বুঝতে পারেন, কোনো কনফিউশন না হয়ে থাকেন। তো সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে এখানে একটা হেলথ চেক কনফিগারেশন করতে হবে। হেলথ চেক মানে কি, হেলথ চেক মানে হচ্ছে, এখানে দেখুন ডায়াগ্রামে আমি বুঝিয়েছি, এই যে এটা হচ্ছে রাউট 53 কনফিগারেশন যেটা আমি এইমাত্র করলাম, একটা সিম্পল রাউটিং পলিসি কনফিগারেশন করলাম। নিচে দেখুন একটা হেলথ চেক আমি দিয়েছি এখানে। হেলথ চেক মানে কি, হেলথ চেক হচ্ছে আপনার সার্ভারগুলোকে হেলথ চেক মনিটরিং করে, মানে আপনার ওয়েবসাইট অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে কি না, ঠিক আছে, সেটাই মনিটরিং করে হচ্ছে হেলথ চেক। অ্যান্ড এটা কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা আমরা এবারে করব। তো হেলথ চেক কনফিগারেশন করার জন্য দেখুন এখানে অপশান আছে নিচে ক্রিয়েট হেলথ চেক, অ্যান্ড এটা করে কি হয় অ্যাকচুয়ালি সেগুলো আমি আপনাকে বলছি, তার আগে এটা করে নিই। এটা কনফিগারেশন করা খুবই ইজি। জাস্ট প্রথমে আপনাকে একটা নাম দিতে হবে, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, আমি এখানে আমার ওয়েবসাইটেরই নাম দিয়ে দিচ্ছি, চলুন যাতে বুঝতে সুবিধা হয়। অ্যান্ড আমি এটা দিয়ে দিচ্ছি 1। ঠিক আছে, আমাকে মাল্টিপল, যদি আপনার কাছে মাল্টিপল সার্ভার থাকে তাহলে আপনাকে মাল্টিপল হেলথ চেক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো দুটো সার্ভার আছে, আমি দুটো হেলথ চেক বানাবো। এরপরে আছে হচ্ছে হোয়াট টু মনিটর, মানে কি আমি মনিটর করতে চাইছি। তো আমার এখানে এন্ড পয়েন্ট সিলেক্টেড থাকবে। এন্ড পয়েন্ট মানে হচ্ছে মানে আমার এন্ড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি আমার ওয়েবসাইট বা আপনার সার্ভার আপনি বলতে পারেন। তো আমি আমার এন্ড পয়েন্টটা সার্ভার থাকবে এখানে। ওকে, তো এখানে এন্ড পয়েন্ট সিলেক্ট থাকলো। করার পরে এখানে বেসিক্যালি দুটো জিনিস দিয়ে মনিটরিং করা যায়, একটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস দিয়ে, আর একটা হচ্ছে ডোমেন নেম দিয়ে। ডোমেন নেম যদি করেন তাহলে আপনার যে ডোমেন নেম আছে সেটাকে কপি করে নেবেন, করে এখানে পেস্ট করতে হবে। অ্যান্ড যদি আইপি দিয়ে করেন তাহলে আইপি দিয়ে এখানে আইপি পেস্ট করতে হবে। অ্যান্ড মানে কি প্রোটোকল ইউজ করে আপনার মনিটরিং হবে সেটা এখানে আছে। এইচটিটিপি হয়, এইচটিটিপিএস হয়, টিসিপি হয়। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, যদি আপনার ওয়েবসাইট এসএসএল থাকে মানে এইচটিটিপিএস হয়ে থাকে তাহলে আপনি এখানে এইচটিটিপিএস সিলেক্ট করবেন। অ্যান্ড যদি এইচটিটিপি হয় তাহলে এইচটিটিপি সিলেক্ট করুন, মানে যদি কোনো এসএসএল না থাকে। অথবা যদি টিসিপি করেন তাহলে এখানে আর অত কিছু করতে হবে না, টিসিপি করলে জাস্ট আপনাকে এখানে পোর্ট নাম্বার দিতে হবে। ওকে, তো এখানে আমি সিম্পলভাবে দেখাচ্ছি, এখানে যেমন এইচটিটিপি ছিল সেটাই আমি সিলেক্ট করছি। করার পর এখানে আইপি অ্যাড্রেস যেটা আছে এখানে আপনাকে সার্ভারে আইপি দিতে হবে। তো আমি এখানে কি করছি, প্রথম যে সার্ভার আছে তার আইপি কপি করলাম, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপর এখানে বলছে হোস্ট নেম দিতে, মানে আপনার ডোমেন নেম দিতে হবে। তো ডোমেন নেমটা আমি কপি করছি, করে এখানে
পেস্ট করছি। তো ডোমেন নেম যখন করবেন এখানে দেখে নেবেন যে কোনো যেন এইচটিটিপি বা স্ল্যাশ এগুলো না থাকে, জাস্ট সিম্পল ডোমেন নেমটা পেস্ট করবেন। পোর্ট 80 থাকবে, এরকমই থাকুক। পাথ এখানে একটা দিতে হবে। পাথ বলতে কি, কোন পেজটাকে মনিটরিং করা হবে। তো বেসিক্যালি ওয়েবসাইটে যে মেন পেজ হয় সেটা আইদার index.html হতে পারে বা index.php এরকম কোনো পেজ হয়ে থাকে। তো এখানে আপনাকে সেই পেজটা দিয়ে দিতে হবে। তো আমার এখানে index.htmlটা হচ্ছে আমার মেন পেজ, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আর কিছু নেই করার, ঠিক আছে। তো এখানে জাস্ট সিম্পলি index.htmlটা দিয়ে দেবেন। একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ থেকে থাকে, এমন নয় যে আপনাকে সমস্ত পেজ দিতে হবে, শুধু জাস্ট একটা পেজ এখানে দিলেই ও মনিটরিং করা শুরু করে দেবে, ঠিক আছে। তো এইটুকুনি জাস্ট করতে হবে, আর কিছু নেই। আমি এখানে আইপি অ্যাড্রেসের উপরে বেস করে কীভাবে মনিটরিং করতে হয় সেটাই দেখাচ্ছি। ডোমেন নেম যদি করেন সেটা একটু আলাদা, সেখানে আইপি অ্যাড্রেস দিতে হয় না, ওটা আমরা পরে দেখবো, বাট আমি এখানে আইপি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এতটা করলাম, করার পরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে একটা নোটিফিকেশনের অপশন আছে। নোটিফিকেশন মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা এসএনএস সার্ভিস, সিম্পল নোটিফিকেশন সার্ভিস যেটা হয়ে থাকে এডব্লিউএস এর। এটা যদি ইয়েস করেন তাহলে আপনাকে কি হবে, যখনই কোনো সার্ভার ডাউন হবে আপনার কাছে একটা ইমেল চলে আসবে, নোটিফিকেশন পেয়ে যাবেন। বাট তার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। তো আমি এই জন্য এটা কিচ্ছু করছি না, জাস্ট সিম্পলি নো করে দেবো। করার পর এখানে ক্রিয়েট হেলথ চেকে ক্লিক করব। যখনই আমি ক্রিয়েট হেলথ চেক করবো আমার একটা হেলথ চেক ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এখানে স্ট্যাটাস দেখুন আননোন আছে। আননোন এই কারণে আছে বিকজ যখনই এটা আমি সিলেক্ট করছি দেখুন নিচে কিছু মানে ইন্টারভেল টাইম দিয়ে দেয় যে কতক্ষণ অন্তর অন্তর চেক করবে। এখানে 30 সেকেন্ড আছে, তো বেসিক্যালি 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। ওয়েট করার পরে এখানে দেখুন স্ট্যাটাসটা তখন হেলদি দেখাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনাকে হেলথ চেক ক্রিয়েট করতে হয়। আমি আরও একটা হেলথ চেক ক্রিয়েট করছি তাহলে আপনি আরও বুঝতে পারবেন, বিকজ আমাদের দুটো সার্ভার আছে, দুটোর জন্য করতে হবে। আবার এখানে ক্রিয়েট হেলথ চেকে ক্লিক করছি। করার পরে আমি সেম নামটাই দেবো, সেম কনফিগারেশন হবে, সমস্ত কিছু সেম, জাস্ট আপনি আরেকবার দেখে নিন। তো এখানে রিজেকশন 2 দিয়ে দিলাম, এন্ড পয়েন্ট থাকবে। এবার এখানে আইপি যেটা হবে এটা আমি সেকেন্ড সার্ভারের আইপিটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। এখানে হোস্ট নেম যেটা থাকবে এটাও কপি করে নিচ্ছি, পেস্ট করলাম। করার পরে এখানে গিয়ে এটা দিয়ে দিলাম। এখানেও সেম একই হবে, এখানে আমি index.html দিয়ে দিচ্ছি, হয়ে গেল। ব্যাস, এখানে আর কিছু নেই, জাস্ট এবার নেক্সট করতে হবে। এখানে এটা নই থাকুক, ক্রিয়েট হেলথ চেকে ক্লিক করলাম, ওকে। তো হেলথ চেক হয়ে গেল, দেখুন প্রথমটা এখানে চলে এসছে, ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে চলে আসে। তো প্রথমটা দেখাচ্ছে হেলদি, মানে আমার বেসিক্যালি এটা হেলদি এই কারণে দেখাচ্ছে বিকজ আমার সার্ভারটা একদম ঠিকঠাক চলছে, কোনো ইস্যু নেই সার্ভারে, একদম ঠিকঠাক আছে, এই জন্য এখানে হেলদি দেখাচ্ছে। যদি আপনার ওয়েবসাইট ডাউন হয়, মানে আপনার সার্ভারে কোনো ইস্যু হয় অথবা ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয়, অনেক সময় অনেক রকমের ইস্যু আসে, যদি কিছু হয় তখনই এখানে কি হবে, আনহেলদি দেখাবে এটা, ঠিক আছে। তো সেকেন্ডটাও চলে আসবে, সেকেন্ডটা একটুখানি ওয়েট করলে এটাও চলে আসবে। তো হেলথ চেক কিন্তু এইভাবে ক্রিয়েট করতে হয়, আমি আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে হেলথ চেক ক্রিয়েট করতে হয়। তো আই হোপ কি আপনিও ক্রিয়েট করতে পারবেন, ওকে। তো হেলথ চেকটা কেন ক্রিয়েট করলাম সেটা এইবারে হচ্ছে আমরা দেখব। তো আমি আবার ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে এটা ওপেন হোক। হেলথ চেকটা এই কারণে ক্রিয়েট করলাম বিকজ হচ্ছে আপনার রাউট 53-র মধ্যে আমি যেটা দেখালাম এই মাত্র সেটা হচ্ছে সিম্পল রাউটিং পলিসি। সিম্পল রাউটিং পলিসির মধ্যে কোনো হেলথ চেক দরকার হয় না, বাট বাকি যে রাউটিং পলিসিগুলো আছে দেখো, যেগুলো আমি এখন আপনাকে দেখাবো সেইগুলোর জন্য কিন্তু আপনাকে মানে হেলথ চেকটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড কেন কাজে লাগবে সেটা আমরা দেখতে পাবো কনফিগারেশনের সময়। তো এই হচ্ছে গেল হেলথ চেক, দুটো হেলথ চেক এখানে ক্রিয়েট হয়েছে। তো চলুন এবারে আমি একবার আমার ওয়েব পেজটাকে একবার রিফ্রেশ করে দেখি কি আসছে। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, দেখুন এখন আবার সার্ভার 1 দেখাচ্ছে, ঠিক আছে। মিডিলে কিছু প্রবলেমের জন্য হয়তো এটা আনরিচেবল হয়ে গেছিলো, যাই হোক ইন্টারনেটে কোনো ইস্যু হবে। তো দেখুন এখন কিন্তু সার্ভার 1 আসছে, ঠিক আছে। এটা কিন্তু সিম্পল রাউটিং পলিসিটাই রয়েছে, আমি কিন্তু কোনো চেঞ্জেস করিনি। রিফ্রেশ করলাম, তো এখানে এখন সার্ভার 1 ওপেন হচ্ছে। তো আমি যেটা বলেছিলাম যে র্যান্ডামলি কিন্তু এটা হতে থাকে, কখনো সার্ভার 1 আসবে, কখনো সার্ভার 2 আসবে, এইভাবে এটা চলতে থাকে। তো আমি চলে যাচ্ছি আবার হোস্টেড জোনের মধ্যে। হোস্টেড জোনের মধ্যে গিয়ে সেকেন্ড যে হেলথ রাউটিং পলিসি আছে সেটাকে এবারে কনফিগারেশন করব। তো এখানে আমার এটা সিলেক্ট করি। তো আপনি যখন নিজে প্র্যাকটিক্যালটা করবেন, ঠিক আছে, এই প্রথম যে রুলসটা আছে, মানে প্রথম যে রেকর্ডটা আমি ক্রিয়েট করলাম এটাকে সিম্পলি ডিলিট করে দেবেন, ঠিক আছে। এই প্রথম যেটা আমি করলাম এটা হচ্ছে সিম্পল রাউটিং পলিসির জন্য করেছিলাম, তো এটাকে আমি ডিলিট করে দেবো।
যখন আপনি শিখে যাবেন তখন আপনি কি করবেন, তখন আপনি ডিলিট না করলেও ওটাকে এডিট করেও করা যায়। তো আমি এখানে একদম ফ্রেশভাবে দেখাচ্ছি, এই জন্য প্রতিটা আমি নতুন করে করেই দেখাবো। তো আবার আপনাকে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করতে হবে। ক্রিয়েট রেকর্ডে ক্লিক করার পরে দেখুন এখানে সেম একই জিনিস আসবে, এখানে কোনো চেঞ্জেস করবেন না, জাস্ট এখানে এবারে ভ্যালু দিতে হবে। সেম একই জিনিস কিন্তু স্টেপগুলো পরপর হতে থাকবে। তো আমি এখানে সার্ভার আইপিটা দিচ্ছি, প্রথম সার্ভারের আইপিটা, অ্যান্ড টিটিএলটা এখানে 1 মিনিট করে দিলাম। এইবার যেটা করব, সিম্পল রাউটিংয়ের পরে আছে হচ্ছে ওয়েটেড রাউটিং পলিসি। ঠিক আছে, আমি পরপর দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওয়েটেড যখনই সিলেক্ট করবেন, দেখুন এখানে ওয়েট চলে আসলো, তারপরে হেলথ চেক আসলো, রেকর্ড আইডি আসলো। সিম্পলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছিল না, এই জন্য এটাকে সিম্পল বলা হয়। বাট যখনই আমি ওয়েটেড সিলেক্ট করলাম, এখানে আরও কত কিছু অপশান চলে আসলো। তো চলুন এটাও দেখে নিই কী করতে হবে এখানে। ওয়েটেড রাউটিং পলিসি যেটা আছে, এটার মানে হচ্ছে, এই ডায়াগ্রামের মাধ্যমে যদি আমি বুঝি, ওয়েটেড মানে কি, মানে আপনার কাছে দুটো সার্ভার আছে, আপনি চাইছেন যে এই সার্ভারের মধ্যে আমার 50% লোড যাবে অ্যান্ড এইটাতে আমার 50% লোড যাবে। দুটোতে কি হবে, লোডটা ডিভাইড হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে যখন কি হবে, ইউজাররা যখন আপনার ওয়েবসাইটটা ওপেন করতে চাইবে, রিকোয়েস্ট আপনার আসবে রাউট 53 এর মধ্যে। রাউট 53 50% লোড এদিকে পাঠাবে আর 50% এদিকে পাঠিয়ে দেবে। এটা বেসিক্যালি একটা লোড ব্যালেন্সিংয়ের মতো কাজ হয়ে যায়। ওকে, অ্যান্ড হেলথ চেক যেটা আছে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে এসছে হেলথ চেক। এখানে দেখুন অপশনাল লেখা আছে, যদি আপনি হেলথ চেক কনফিগারেশন না করেন, মানে এর সাথে যদি এটাকে যদি জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দেন, তাহলে কোনো ইস্যু নেই, উইদাউট হেলথ চেক ওইটা কাজ করবে। বাট যদি হেলথ চেকটা এর সাথে অ্যাটাচ করেন, তাহলে কি হবে, এর জিনিসটা আরও ভালোভাবে কাজ করবে আপনি বলতে পারেন। মানে এখানে বেসিক্যালি যেটা হবে, হেলথ চেক কন্টিনিউয়াসলি আপনার দুটো সার্ভারকে মনিটরিং করতে থাকবে। ওকে, মনিটরিং করে যদি দেখে যে কোনো কারণে সার্ভার 2টা কেউ অ্যাক্সেস করতে পারছে না, তখন রিকোয়েস্টগুলো বাই ডিফল্ট সমস্ত রিকোয়েস্ট এদিকেই চলে যাবে, তখন কিন্তু এই দিকে আর কোনো রিকোয়েস্ট আসবে না। তো এই জন্য হেলথ চেকটা কনফিগারেশন করে রাখা ভালো, তাহলে রাউটিংটা খুব ভালোভাবে হয়। তো এই হচ্ছে আপনার ওয়েটেড রাউটিং পলিসি, অ্যান্ড এটা চলুন দেখি কীভাবে কনফিগারেশন করতে হয়। তো আমি আমার এখানে চলে এসেছি। ওয়েট যেটা আছে এখানে দেখুন 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু এখানে দেওয়া যায়, তো আমি এখানে 50 দিয়ে দিচ্ছি, মানে 50% লোড এই আইপির ওপরে যাবে, মানে এই সার্ভারের ওপরে যাবে। তো 176 হচ্ছে আমার সার্ভার 1-এর। এরপর এখানে হেলথ চেক আছে, হেলথ চেক আমি কি করব, ডিজেকশন 1 মানে হচ্ছে সার্ভার 1টা আমি সিলেক্ট করলাম। এখানে রেকর্ড আইডি একটা দিতে হয়, এটা আপনি জাস্ট র্যান্ডামলি দিয়ে দেবেন, আমি এখানে সার্ভার 1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে জাস্ট একটা নাম লিখে দেবেন, কোন কিসের রেকর্ড আপনি, মানে কিসের আপনি ওয়েটেড রাউটিং পলিসি করছেন। তো এখানে আপনি সার্ভার 1 দিতে পারেন বা নিজের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, যেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো হেলথ চেকটা আমি কি করলাম, এখানে প্রথম সার্ভারে হেলথ চেকটা সিলেক্ট করলাম। আমি দুটো সার্ভারে কিন্তু হেলথ চেক বানিয়েছি, একটা ডিজেকশন 1 নামে, একটা ডিজেকশন 2 নামে। তো আমি এটা প্রথমটা করলাম, করার পরে জাস্ট এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করবেন। ওকে, তো সিম্পল রাউটিংয়ের মধ্যে কি করেছিলাম, আমরা একটাই রেকর্ড বানিয়েছিলাম। বাট যখন আপনি সিম্পল রাউটিং বাদে যখন আপনি বাকিগুলো করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাল্টিপল রেকর্ড ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে আমার প্রথম রেকর্ড, এটা হয়ে গেল। ওকে, আমাকে আবার আরও একটা রেকর্ড বানাতে হবে, সেম রেকর্ডই অন্য আইপি দিয়ে, বিকজ আমার দুটো সার্ভার আছে। তো আমি এটাতে ক্লিক করছি, এই আইপিটা নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি কি করব, ওয়েটেডটা সিলেক্ট করে নেব, টিটিএলটা এখানে 1 মিনিট করে দিচ্ছি, অ্যান্ড এখানে এটাও 50 করে দিলাম। হেলথ চেকটা আমি কি করব, সেকেন্ড সার্ভারটা সিলেক্ট করছি, অ্যান্ড রেকর্ড আইডি আমি এখানে সার্ভার 2 লিখে দিচ্ছি। হয়ে গেল। এবার জাস্ট এখানে আচ্ছা অ্যাড অ্যানাদার না, এখানে ডিলিট করে দিলাম এটা। তো এবারে জাস্ট এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করতে হবে। তো দুটো রেকর্ড আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আই হোপ কি আপনি এটা বুঝতে পেরেছেন যে ওয়েটেড রাউটিং পলিসি কীভাবে কনফিগারেশন করতে হয়। জাস্ট আপনাকে ওখান থেকে ওয়েটেডটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড দুটো সার্ভার যে আইপি আছে, আইপি দুটো আপনাকে দিয়ে দিতে হবে প্রপার জায়গাতে। এইবার গিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করি, তো বেসিক্যালি এখন দেখুন সার্ভার 2 ওপেন হচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনি সেইভাবে বুঝতে পারবেন না, যখন আপনার ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন, এখন সার্ভার 2 দেখাচ্ছে, বারবার রিফ্রেশ করতে থাকুন, কখনো এটা সার্ভার 1 হয়ে যাবে। মানে রিকোয়েস্টটা কী হবে, কখনো সার্ভার 1-এ আসবে, কখনো সার্ভার 2-তে আসবে। ওকে, তো টোটালি এটা ডিপেন্ড করে লোডের ওপরে, অ্যান্ড আমাদের সার্ভারে তো কোনো লোড নেই, বিকজ কেউ তো আমাদের ওয়েবসাইট ওপেন করছে না, এটা জাস্ট প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি করে, তাই জন্যে। তো জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে। আমি যদি কপি করে একটু দেখি অন্য জায়গাতে ওপেন করে যদি হয়, এটা বেসিক্যালি কী করতে হয়, একটুখানি ওয়েট করতে হয়। যদি আপনি একটুখানি ওয়েট করেন, দেখুন এখানে সার্ভার 1 ওপেন হলো আবার।
ঠিক আছে। আমি যদি আবার অন্য কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করি, সেখানে গিয়ে আবার সার্ভার 2 ওপেন হবে। তো এইভাবে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে দুটো সার্ভারের মধ্যে ওয়েট 50-50 করে দেওয়া আছে। খুব ইজি কনফিগারেশন, খুব সিম্পল কনফিগারেশন, একদম আপনি খুব সহজে করতে পারবেন যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেন, বুঝে নেন, তাহলে আপনি সমস্ত জিনিসটা খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, তো আই হোপ কি আপনি বুঝতে পেরেছেন যে ওয়েটেড রাউটিং পলিসিটা অ্যাকচুয়ালি কী অ্যান্ড কীভাবে কনফিগারেশন করতে হয়। তো চলুন এবারে সেকেন্ড যে পলিসি আছে সেটাও আমরা দেখে নিই। আমি প্রতিটা রাউটিং পলিসি কী করছি, একটা করে মানে ক্রিয়েট করছি আর ডিলিট করে আবার পরেরটা দেখাচ্ছি, যাতে আপনার মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে। যখন আপনি সমস্ত কিছু বুঝে যাবেন, ঠিক আছে, যখন আপনি শিখে যাবেন রাউট 53 কীভাবে কী করতে হয়, তখন আপনাকে সব ডিলিট করতে হবে না। জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, করার পরে দেখুন এখানে এডিট আছে। এডিট করার পরে আপনি এখানে দেখুন রাউটিং পলিসিটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে জিও লোকেশন অন্য যদি আপনি করতে চান, বাট আমি এটা এইভাবে করে আপনাকে দেখাচ্ছি না, তাহলে কি হবে জিনিসটা আপনার মানে কঠিন মনে হতে পারে। তো এই জন্য আমি এটা পুরো ডিলিট করে নতুন করেই দেখাচ্ছি প্রতিটা। ওকে, তো ডিলিট করে দিলাম, ডিলিট। সো এইবার যেটা করতে হবে, সেকেন্ড দুটো দেখলাম না, এবার আমরা 3 নাম্বারটা দেখব। তো এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করছি আবার। প্রতিটা জিনিস আমাকে বারবারই করতে হবে, বিকজ স্টেপগুলো সমস্ত কিছু সেম। তো এবার আমি এটা পেস্ট করে দিচ্ছি, এখানে টিটেলটা 60 করে দিলাম। এইখান থেকে জাস্ট কি করব, জিও লোকেশনটা সিলেক্ট করব। ঠিক আছে, 3 নাম্বারটা আছে আমাদের জিও লোকেশন। তো জিও লোকেশনটা যখনই সিলেক্ট করব, এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা রাউটিং পলিসি। এটার আমি একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে। এখানে ডায়াগ্রামে চলুন একবার বুঝে নিই। জিও লোকেশন মানে হচ্ছে, সাপোজ আপনি রয়েছেন ইন্ডিয়াতে, ঠিক আছে, আপনি ইন্ডিয়াতে রয়েছেন, আর অন্য কোনো একজন আছে সে লন্ডনে রয়েছে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, আপনার একটা সার্ভার আছে ইন্ডিয়াতে অ্যান্ড এই সার্ভারটা আছে হচ্ছে লন্ডনে। আমি সাপোজ জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এটা আছে লন্ডনে। এইবার কি হবে, জিও লোকেশনে বেসিক্যালি ডিফারেন্ট জায়গাতে সার্ভার তৈরি করতে হয়। তো এখানে যেটা হচ্ছে বেসিক্যালি, সাপোজ কোনো একটা শপিং ওয়েবসাইট আছে, ঠিক আছে। শপিং ওয়েবসাইটে কি হচ্ছে, আপনার ইউজাররা আপনার ওয়েবসাইট ওপেন করছে। আপনি চাইছেন যে ইন্ডিয়ান যে ইউজাররা আছে তারা আমার শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারটাকেই ওপেন করতে পারবে, তারা লন্ডনের সার্ভার দেখতেই পাবে না। যদি এরকম করেন, এটা বেসিক্যালি রিয়েল লাইফে হয়ে থাকে। যদি আমি এক্সাম্পল দিই অ্যামাজন.com যে সাইটটা আছে, আমাদের ইন্ডিয়াতে অ্যামাজন.in ওপেন হয়। যদি আমি চলুন আপনাকে দেখাই, দেখলে জিনিসটা বুঝতে পারবেন। দেখুন আমি এখানে কি করছি, amazon.com লিখছি আমি, সাপোজ .com যখন আমি লিখবো, আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে এখানে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস যেটা দেখাবে, একটুখানি ওয়েট করে যাই। আচ্ছা, এটা রিফ্রেশ করলে আসছে না, এটা বেসিক্যালি একটা জিনিস দেখায় এখানে, অথবা আমি এখানে ডেলিভার টু ইন্ডিয়া দেখাচ্ছে, যাই হোক এটা আসছে না এইভাবে। এটা বেসিক্যালি হয় কি, আমি দেখি একবার এটা অন্য কোথাও একবার ওপেন করে দেখাই। জিনিস যদি আমি আপনাকে দেখাতে পারি তাহলে বেশি ভালো হবে। আমি amazon.com এখান থেকে এবার ওপেন করছি। ওকে, এটা ওপেন হয়ে যাচ্ছে বেসিক্যালি। এটা বেসিক্যালি হয়তো চেঞ্জেস, আচ্ছা এখানে এসছে দেখুন, এখানে দেখাচ্ছে যে উই আর শোয়িং ইউ আইটেম ডট ইন, এরকম কিছু একটা দেখাচ্ছে। মানে amazon.com যখন আমি ওপেন করছি, অ্যামাজন ডিটেক্ট করে নিয়েছে আমার আইপিটা, এবং ও বুঝতে পারছে যে আমি ইন্ডিয়া থেকে ভিজিট করছি। এই জন্য ও কী করছে, ও আমাকে বলছে যে তুমি .in সাইটে ভিজিট করো। তো এখানে যদি আমি চেঞ্জ অ্যাড্রেস করি, তাহলে কি হবে বেসিক্যালি আমাকে, আচ্ছা এখানে আমাকে পিনকোড এসব দিতে বলছে, এখানে আমি কোন সাইটে ভিজিট করতে চাইছি সেটা আমাকে দেখাচ্ছে। তো কনসেপ্টটা কিছুটা এইরকম, ঠিক আছে। এখানে ওরা কিছু চেঞ্জেস করেছে, আগে এরকম ছিল না। যাই হোক, আমি যদি amazon.in ওপেন করি, তো আমার .inটা এখানে ওপেন হয়ে গেল, মানে এটা ইন্ডিয়ান সাইট ওপেন হয়েছে। ওকে, তো বেসিক্যালি জিনিসটা আমি যেভাবে দেখাতে চেয়েছিলাম সেভাবে হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এখানে ডায়াগ্রামে বোঝাচ্ছি। হয়তো ওরা ওয়েবসাইটে কিছু চেঞ্জেস করেছে, তার জন্য হচ্ছে না। তো বেসিক্যালি কি হচ্ছে, শপিং ওয়েবসাইটে কি হয় যে একটাই ডোমেন নেম হয়ে থাকে। amazon.com সাপোজ আপনার ডোমেন নেম আছে। এবার লন্ডনের ইউজাররা যখন আপনার amazon.com লিখছে, তারা কি করছে, তারা হচ্ছে এই সার্ভারে ভিজিট করছে, তখন রাউট 53 কাছে রিকোয়েস্ট আসে, রাউট 53 এখানে পাঠিয়ে দিচ্ছে রিকোয়েস্ট, লন্ডনের সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান ইউজাররা যদি আপনার সাইটটাকে ওপেন করে, তখন সেই রিকোয়েস্টটা অটোমেটিক্যালি ইন্ডিয়ার সার্ভারে চলে যাচ্ছে।
এইভাবে টোটাল জিনিসটা কাজ করছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি জিও লোকেশন বেসড রাউটিং পলিসি। মানে এখানে লোকেশনের উপরে বেস করে আপনার ট্রাফিকটাকে রাউট করে দেয় নির্দিষ্ট সার্ভারে, অ্যান্ড টোটালি আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কীভাবে কনফিগারেশন করবেন তার উপরে। বাট ইন্ডিয়া বা লন্ডন ছাড়া যদি অন্য কেউ ওপেন করে তাহলে তাকে কি দেখাবে, তো সেটা কি দেখাবে আমি দেখেই প্র্যাকটিক্যালটা আগে আমি বানিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি যে কি অ্যাকচুয়ালি হবে। তো আই হোপ কি আপনি বুঝতে পেরে গেছেন যে জিও লোকেশন অ্যাকচুয়ালি কি, অ্যান্ড প্র্যাকটিক্যালটা চলুন করেই দেখা যাক, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেও সেম স্টেপস, সার্ভার 1-এর আইপি আমি কপি করলাম, করে এখানে পেস্ট করে দিয়েছি অলরেডি। এখানে TTL60 থাকবে, রাউটিং পলিসি জিও লোকেশন। এইবার এখানে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে যে আপনার সার্ভারটা কোন লোকেশনের মধ্যে রয়েছে। তো আমার সার্ভার আছে হচ্ছে ইন্ডিয়াতে। তো এখানে বেসিক্যালি কি হয়, এখানে আপনি কন্টিনেন্ট সিলেক্ট করতে পারেন অথবা এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ যেগুলোকে বলা হয়, আফ্রিকা, এশিয়া, এসব। মানে আফ্রিকার মধ্যে যতগুলো দেশ আছে সমস্ত দেশের ইউজাররাই আপনার ওয়েবসাইট ওপেন করতে পারবে। যদি আপনি এরকম করেন তাহলে এইভাবে হবে। অথবা যদি চান যে পার্টিকুলার একটা কান্ট্রির ওপরে হবে, তাহলে আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে ইন্ডিয়া করলাম, মানে আমার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে লোকেশনে আছে, এবং আমি চাইছি ইন্ডিয়ান লোকেশনের যত ইউজাররা আছে তারা পার্টিকুলারলি আমার ইন্ডিয়ান সার্ভারেই ভিজিট করুক। ওকে, তো এখান থেকে সিম্পলি ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর কিচ্ছু করার নেই এখানে। এরপরে হেলথ চেক আছে, হেলথ চেকটা অপশনাল আছে, আমি দিয়ে দিচ্ছি তবুও। এরপর রেকর্ড আইডি আছে, এটা আমি কি করছি সার্ভার 1 লিখে দিচ্ছি সেম। এইবার কি করব, ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব। ওকে, তো আমার রেকর্ড ক্রিয়েট হয়ে গেল, রেকর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিএক্সন, এখানে এ রেকর্ড, তারপরে জিও লোকেশন ইন্ডিয়া, অ্যান্ড এটা হচ্ছে সার্ভারের আইপি। তো এইবার যদি আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করি তাহলে কি হবে, আমার সার্ভার 1টাই দেখাবে, ইন্ডিয়া দেখাচ্ছে। ঠিক আছে, এই সার্ভার যে 1 এখানে আছে, এই সার্ভার 1টাই আমার এখানে দেখাচ্ছে, বিকজ আমি এই যে জিও লোকেশন যেটা করেছিলাম এখানে সার্ভার 1-এর আইপি দিয়েছিলাম। এখানে কিন্তু সার্ভার 2-এর আইপি আসবে না, এখানে সার্ভার 2 আমি এখানে সিলেক্টও করিনি, বেসিক্যালি আমি এখানে সার্ভার 2-এর আইপি এখানে দিইনি। তো এইবার প্রশ্ন হচ্ছে সার্ভার 2-এর আইপিটা আমি কোথায় করব। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, আমার দুটো সার্ভারই হচ্ছে আমার ইন্ডিয়ার মধ্যে রয়েছে। আপনি যখন জিও লোকেশন রাউটিং পলিসিটা কনফিগারেশন করবেন, আপনি যদি চান যে ইন্ডিয়ার মধ্যেই দুটো সার্ভার হবে, এবং দুটো সার্ভারকে যদি এমন করতে চান যে, মানে আমি এখানে ডায়াগ্রামে বোঝাই তাহলে বুঝতে পারবেন। মানে আপনার দুটো সার্ভারই সাপোজ ধরে নিন ইন্ডিয়ার মধ্যে আছে, জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন, অনেকে এই জিনিসটা বলে না, স্কিপ করে যায়। ঠিক আছে, দুটো সার্ভারই আপনার সাপোজ ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এবার আপনি চাইছেন যে ইন্ডিয়ার মধ্যেই আমার সমস্ত সার্ভার থাকবে, বাট কান্ট্রি ওয়াইজ সার্ভারের যে ভিজিট করবে সেগুলো আলাদা হবে। মানে আপনার সাপোজ আপনি ইন্ডিয়াতে 4টে সার্ভার বানিয়ে রেখেছেন, এইবার আপনি চাইছেন যে 1 নম্বর সার্ভারে শুধু ইন্ডিয়ান ইউজাররা ভিজিট করতে পারবে, 2 নম্বর সার্ভারে লন্ডনের যত ইউজার আছে তারা ভিজিট করতে পারবে, লন্ডনের ইউজাররা কখনোই সার্ভার 1টাকে ভিজিট করতে পারবে না। 3 নম্বর যেটা থাকবে সেখানে সাপোজ আপনি বাংলাদেশের যে ইউজাররা আছে তারা ভিজিট করতে পারবে, এইরকম যদি চান তাহলে আপনি করতে পারেন। অথবা আপনি করতে পারেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি লন্ডনে সোজা একটা সার্ভার বানাতে পারেন। ঠিক আছে, এবং সেটাই হচ্ছে রেকমেন্ডেড। মানে দুটোভাবেই কিন্তু করা যায়, এমন নয় যে আপনাকে ইন্ডিয়ার মধ্যেই সার্ভার, মানে লন্ডনের মধ্যেই সার্ভার বানাতে হবে তারপর এটা কাজ করবে, এরকম না। আপনি যেখানে ইচ্ছা সার্ভার বানাতে পারেন, জাস্ট আপনাকে সেইভাবে কনফিগারেশন করতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমি চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে। এখানে দেখুন আমার সার্ভার 2 আছে। ঠিক আছে, সার্ভার 2টা আমি এখানে কিছু করছি না, আমি এখানে যেটা করব, আমি এখানে ডেটা সেন্টারটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে আমি চলে যাই লন্ডনে, ইউরোপের মধ্যে লন্ডনে আসলাম। তো অলওয়েজ রেকমেন্ডেড, যদি আপনার সার্ভার মানে মাল্টিপল জায়গাতে বানাতে চান তাহলে তো খুবই ভালো হবে, বিকজ লন্ডনের মধ্যে যদি আপনি সার্ভার ক্রিয়েট করেন তাহলে লন্ডনে যারা ইউজাররা আছে তাদের ক্ষেত্রে মানে ওই সার্ভারে ভিজিট করাটা বেশি সুবিধা হবে, বিকজ লোকেশনটা কাছে থাকবে এবং ওয়েবসাইট খুব তাড়াতাড়ি ওপেন হবে। তো এই জন্য আমরা কী করবো, লন্ডনের মধ্যে একটা সার্ভার তৈরি করব। ওকে, আমি কি করলাম, রিজিয়ন চেঞ্জ করলাম উপর থেকে, দেখুন এখন লন্ডন হয়ে গেছে। তো এখানে আমি একটা লঞ্চ ইনস্ট্যান্স করে নিচ্ছি, অ্যান্ড লঞ্চ করে আমি এখানে সেম প্রসিডিওরগুলো করে নিচ্ছি যেগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম, যে কীভাবে সার্ভার ক্রিয়েট করতে হয়, কীভাবে ওয়েব পেজ ক্রিয়েট করতে হয়। তো আমি স্টেপগুলো স্কিপ করে দিচ্ছি, ভিডিওটা পজ করে তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে টাইমটা অনেকটা বাঁচে, বিকজ অলরেডি অনেকটাই টাইম চলে গেছে। তো চলুন একবার আমি এখানে পজ করে সমস্ত জিনিসটা করে নিই।
সো আমি এই লন্ডনের যে সার্ভার আছে সেটার মধ্যে সমস্ত কনফিগারেশন করে ফেলেছি অ্যান্ড এখানে একটা ওয়েব পেজ ওপেন হওয়ার কথা, চলুন দেখে নিই। আইপিটা কপি করি, করে গিয়ে এখানে যদি পেস্ট করে গো করি তাহলে কি হবে, চলে এসছে। দিস ইজ লন্ডন সার্ভার অ্যান্ড লন্ডন দেখাচ্ছে। ঠিক আছে, আমি এইভাবে পেজটাকে বানিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এইবার কি করব, লন্ডনের মধ্যে আমরা একটা সার্ভার বানিয়ে নিলাম। এইবার রাউট 53 মধ্যে আবার চলে আসবেন। আসার পরে আবার আপনাকে একটা ক্রিয়েট রেকর্ডে ক্লিক করতে হবে। একটা রেকর্ড আমি যেটা করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভারে আইপি দিয়েছি। সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে আমার এই লন্ডনের সার্ভারের আইপিটা এখানে দেব। তো এটা এখানে পেস্ট করে দেবো। এখান থেকে টিটিএলটা 60 করে নিলাম, এখানে জিও লোকেশন সিলেক্ট করলাম। এখান থেকে যে লোকেশনটা দেবেন সেটা হচ্ছে আপনাকে দিতে হবে ইউনাইটেড কিংডম সিলেক্ট করতে হবে। এখানে লন্ডন বলে আসবে না, বিকজ লন্ডন একটা কান্ট্রির নাম না, ইউনাইটেড ইউকের আন্ডারে লন্ডন থাকে। তো এখানে ইউকে সিলেক্ট করলাম, মানে ইউকের যত ইউজাররা আছে তারা আমার যদি ওয়েবসাইটটা ওপেন করে তাহলে তারা সেই ইউকে সার্ভারই ওপেন করতে পারবে, তারা ইন্ডিয়ান সার্ভারে কোনো কন্টেন্ট দেখতে পাবে না। ওকে, এখানে হেলথ চেক, আচ্ছা হেলথ চেকের জন্য যেটা আমি বলে রাখছি, আমি যখন হেলথ চেকটা বানিয়েছিলাম, এখানে যে হেলথ চেকটা, আচ্ছা ওটা ড্যাশবোর্ডে আছে। হেলথ চেকটা যখন আমি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু ইন্ডিয়ান সার্ভার দুটোর জন্য করেছিলাম, লন্ডনের সার্ভারের জন্য কোনো হেলথ চেক আমি বানাইনি। তো যখন আপনি হেলথ চেক বানাবেন না তো এটা জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দিন। ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক থাকুক, কিছু করতে হবে না। অ্যান্ড এখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি লন্ডন। আপনি যদি এটা হেলথ চেক করতে চান তাহলে আপনাকে ওই হেলথ চেকের যে ড্যাশবোর্ড যেখানে আমি দেখালাম ক্রিয়েট করতে হয়, ওখানে গিয়ে লন্ডনের যে সার্ভার আছে তার আইপি দিয়ে আর একটা হেলথ চেক ক্রিয়েট করতে হবে। তো ওটা আমি না করলেও কিন্তু চলবে। ঠিক আছে, তো আমি ওটা করছি না, জাস্ট এখানে হেলথ চেক যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব। তো এটা হয়ে গেল। ব্যাস, এই দুটো হচ্ছে কনফিগারেশন ছিল। দুটো সার্ভারের জন্য আলাদা আলাদা আপনাকে করতে হবে। যদি আপনার কাছে মাল্টিপল সার্ভার থাকে তাহলে কিন্তু আপনাকে মাল্টিপল রেকর্ড ক্রিয়েট করতে হবে। নিচের যে সার্ভারটা, এই যে রেকর্ডটা আমি বানিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান সার্ভারের আইপি অ্যান্ড এখানে লোকেশন ইন্ডিয়া দেওয়া আছে। ওপরের যে সার্ভার এটা কিন্তু আমার ইউনাইটেড কিংডমের আইপি দেওয়া আছে অ্যান্ড এটা ইউকেরই আইপি দেওয়া আছে। এইবার যদি আমি আমার সার্ভারটাকে ওপেন করি, ঠিক আছে, মানে সার্ভার না, মানে আমার ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি তাহলে আমি কিন্তু শুধুমাত্র দিস ইজ সার্ভার ওয়ানই দেখাবে অ্যান্ড এখানে ইন্ডিয়া সার্ভারটা ওপেন হচ্ছে। বাট যদি কোনো ইউজার লন্ডন থেকে আমার ওয়েবসাইটটাকে ওপেন করে সে কিন্তু এই দিস ইজ সার্ভার ওয়ানের পেজটা দেখতে পাবে না, সে বেসিক্যালি এই পেজটা দেখতে পাবে, দিস ইজ লন্ডন সার্ভার, এই পেজটা দেখতে পাবে। যতবারই সে রিফ্রেশ করুক না কেন তার কাছে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে যেই কন্টেন্ট রয়েছে সেগুলো সে দেখতে পাবে না। তো চলুন আমি প্র্যাকটিক্যালি দেখাই, আমি একটু লন্ডনে ভিজিট করি। লন্ডনে তো ফিজিক্যালি যাওয়া পসিবল না, এখান থেকে ভিপিএন এর থ্রু দিয়ে যেতে হবে। তো আমার কাছে একটা ভিপিএন আছে, আমি অ্যাভাস্টের ভিপিএন ইউজ করি অ্যান্ড এখান থেকে আমি লোকেশন চেঞ্জ করে এটা ইউরোপে চলে আসি। ইউরোপ থেকে এখানে কোথায় লন্ডন আছে দেখি, এখানে আছে ইউকে। তো ইউকের মধ্যে লন্ডন আছে, আমি ক্লিক করলাম অ্যান্ড এখানে অন হয়ে গেছে। তো ভিপিএন কি জিনিস এটা তো আশা করি আপনি জানেন। ভিপিএন বেসিক্যালি আপনার আইপি চেঞ্জ করে দেয়, আরও অনেক কিছু আছে, আমি অত ডিটেলে যাচ্ছি না। তো আমি আমার কি করছি, লোকেশনটা চেঞ্জ করছি, বিকজ আমি ইন্ডিয়া থেকে যতবারই আমার ওয়েবসাইট ওপেন করি না কেন আমাকে এই পেজটাই দেখাবে। বাট যদি আমি লন্ডনের হয়ে যদি এই পেজটা ওপেন করি তাহলে কি দেখাবে সেটা দেখা যাক। তো এটা কানেক্টেড হয়ে গেছে। এইবার দেখুন ভালো করে, যখনই আমি এটা রিফ্রেশ করব দেখুন এখানে দিস ইজ লন্ডন সার্ভার দেখাচ্ছে, বিকজ আমার ইন্টারনেট ভাবছে যে আমি লন্ডনে রয়েছি, বাট ভার্চুয়ালি তো, মানে আমি ভার্চুয়ালি লন্ডনে আছি বাট ফিজিক্যালি তো এখানেই আছি। তো যাই হোক, তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট জিও লোকেশনের। যতই আপনি এখানে রিফ্রেশ করুন না কেন, এখন আমি যদি আপনাকে আরও ডিটেলে দেখাই, চলুন আরও ডিটেলে দেখা যাক একটু। ipinfo.io বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি গেলে দেখতে পাবেন যে আপনি অ্যাকচুয়ালি মানে আপনার আইপি বা আপনার লোকেশন দেখায়। তো এখানে দেখুন সিটি দেখাচ্ছে আমার এখন লন্ডন। ঠিক আছে, তো আমি ভিপিএন দিয়ে বেসিক্যালি কানেক্ট করছি তাই জন্য এটা হয়েছে। ওকে, তো এই হচ্ছে গেল। অ্যান্ড যতবারই আমি এখানে রিফ্রেশ করব ততবারই এখানে এই ওয়েব পেজটাই কিন্তু ওপেন হবে, লন্ডনের পেজটাই আসবে। এবার প্রশ্ন যেটা হচ্ছে, যদি অন্য কোনো কান্ট্রির ইউজার আপনার ওই পেজটাকে ওপেন করে, আমি তো ইন্ডিয়া আর লন্ডনের জন্যই করেছি, তো চলুন একবার এখানে চেঞ্জ করে দেখি। আমি এটা সত্যি বলতে আমি নিজেও জানি না এটা অ্যাকচুয়ালি কি আসবে। তো আমি চলুন এটা কি করা যায়, চলুন এখানে আমি নর্থ আমেরিকাতে গিয়ে কানাডা সিলেক্ট করি। ওকে, তো কানাডার একটা ভিপিএনকে কানেক্ট করে দেখি যে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট ওপেন করলে কি দেখায়।
থিওরি হিসাবে মানে থিওরির দিক থেকে যদি আমি বলি তাহলে যেটা হয়ে থাকে জিও লোকেশনের মধ্যে যে আপনার নিয়ারেস্ট যে লোকেশনটা থাকে সেইখানকার পেজটাই এখানে বেসিক্যালি দেখায়, বাট এখানে কি দেখাবে এখন দেখা যাক। তো বেসিক্যালি এখানে কোনো পেজই ওপেন হচ্ছে না, ঠিক আছে, কোনো পেজই ওপেন হচ্ছে না। তো অন্য কোনো কান্ট্রির ইউজাররা আপনার ওয়েবসাইট ওপেন করতে পারবে না, সিম্পল একদম, ঠিক আছে। বাট এটা ওপেন করা সম্ভব, ঠিক আছে, যদি আপনি চান যে অন্য কোনো কান্ট্রির থেকে যদি আপনার কেউ ওয়েবসাইট ওপেন করে তাহলে তার একটা পেজ দেখতে পাবে যে আপনার ওয়েবসাইট আপনার এই কান্ট্রিতে সার্ভিস দেয় না বা এরকম কিছু একটা যদি করতে চান তাহলে সেটা করতে পারে। তার জন্য তখন কিন্তু আপনাকে একটা সেপারেট আবার সার্ভার বানাতে হবে বা সেখানে আপনাকে কিছু স্ক্রিপ্ট লিখে ইউজ করতে হবে। তো সেটা একটা আলাদা টাইপের কনফিগারেশন আপনাকে সেখানে কিন্তু করতে হবে, ঠিক আছে। সেটাও জিও লোকেশনের উপরে বেস করেই হবে, বাট সেখানে একটু আপনাকে অন্য ধরনের কনফিগারেশন করতে হবে, কিছু পেজকে রিডাইরেক্ট করে করতে হবে। আমি ওটাতে যাচ্ছি না আপাতত, ওটা নিয়ে আমি পরে দেখাবো। ওগুলোতে যদি যাই তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে এখন, আর ওটাতে অনেক কিছু মানে ব্যাপার আছে যেগুলো কনফিগারেশন করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা আমরা বুঝলাম প্র্যাকটিক্যালি করে অন্য কোনো কান্ট্রির থেকে যদি কেউ ভিজিট করে তাহলে সিম্পলি সে আপনার ওয়েবসাইটটাকে দেখতে পাবে না। বাট যদি আমি এখানে এটা অফ করে দিই ভিপিএনটাকে, তাহলে আমার কি হবে, আবার আমার লোকেশনটা ইন্ডিয়া হয়ে যাবে। আমি এটা করলাম, অ্যান্ড যদি আমি এবার ওপেন করি তাহলে আমার এখানে সার্ভার 1 দেখাবে, বিকজ আমি ইন্ডিয়া থেকে ওপেন করছি। অ্যান্ড এই পেজটাও গিয়ে যদি আমি এখানে রিফ্রেশ করি তো এখানে দেখুন আমার এখানে কলকাতা দেখাচ্ছে, ঠিক আছে, আমি কলকাতায় এবার চলে এসেছি। তো এই হচ্ছে জিও লোকেশনের ফিচার, ঠিক আছে। তো আই হোপ কি আপনি বুঝতে পেরেছেন যে জিও লোকেশন রাউটিং পলিসি কীভাবে কাজ করে বা এটাকে কীভাবে কনফিগারেশন করতে হয়। আমি আপনাকে ভিপিএন দিয়ে টোটালি সমস্ত কিছু কিন্তু করে আপনাকে দেখালাম যে অ্যাকচুয়ালি কনফিগারেশন করার পরেও এটা কাজ করে কি না। তো চলুন এবার চলে যাই নেক্সট রাউটিং পলিসি যেটা আছে সেটাতে। নেক্সট যেটা আছে সেটা আই হোপ লেটেন্সি বেসড রাউটিং পলিসি হবে। তো আমি কি করছি, এই দুটোকে সিলেক্ট করে আবার ডিলিট করে দিই, করার পর এখানে ডিলিট করে দিলাম, করার পরে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করছি, দেখি একবার কি আছে। তো এখানে দেখুন, আচ্ছা এরপরে আছে হচ্ছে লেটেন্সি বেসড রাউটিং পলিসি। এটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা বেসিক্যালি জিও লোকেশনের মতো দেখতে লাগে, কাজ করে ওরকম টাইপেরই, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওরকম না। লেটেন্সি বেসড রাউটিং পলিসির মধ্যে কি অ্যাকচুয়ালি হয়, আমি থিওরিতে তো এগুলো বলেছিলাম, বাট তবু একবার এখানে বলে দিই যাতে বুঝতে পারেন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয় এখানে। লেটেন্সির মধ্যে কি হয়, সাপোজ আপনি সেম এক্সাম্পলই এখানে কাজ করবে, ঠিক আছে। আমি এখানে ইন্ডিয়া অ্যান্ড লন্ডনেরই এক্সাম্পল দিচ্ছি, এটা লন্ডন করে দিচ্ছি। তো সাপোজ আপনার হচ্ছে আপনার যে সার্ভার আছে, একটা সার্ভার সাপোজ আপনার ইন্ডিয়াতে আছে আর আরেকটা হচ্ছে আপনাকে লন্ডনে আছে। লেটেন্সি বেস যখনই করবেন কনফিগারেশন আপনাকে কিন্তু সেপারেট জায়গাতে সার্ভার বানাতে হবে। মানে আপনি যদি লেটেন্সি বেসড করেন তাহলে একই জায়গাতে কিন্তু এটা কাজ করে না। মানে আপনি যদি চান যে ইন্ডিয়ার মধ্যেই দুটো সার্ভার বানিয়ে তার মধ্যে লেটেন্সি বেসড রাউটিং পলিসি কনফিগারেশন করব, তাহলে কিন্তু সেটা হবে না, কাজ করবে না। আপনাকে আলাদা আলাদা জায়গাতে করতে হবে, মানে আপনার অন্য লোকেশনে সার্ভার বানাতে হবে। তো আমার অলরেডি বানানো আছে, একটা লন্ডনে আমি বানিয়েছি, এখানে দেখুন লন্ডনে তো একটা রয়েছেই আর ইন্ডিয়াতে তো রয়েছেই। ওকে, তো এখানে কি করতে হয় অ্যাকচুয়ালি, যখন আপনার ইউজাররা সার্ভার মানে আপনার ওয়েবসাইটটা ওপেন করতে চায় ইন্ডিয়া থেকে যদি কেউ ওপেন করে তাহলে কি হবে, ইন্ডিয়ার জন্য কি হচ্ছে, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ান সার্ভারটা সব থেকে কাছে হবে। তো রাউট 53 ট্রাফিকটাকে ইন্ডিয়ার দিকে পাঠিয়ে দেবে, মানে ইন্ডিয়ান সার্ভারের দিকে পাঠিয়ে দেবে। লন্ডনে যদি কোনো ইউজার ওপেন করতে চায়, বেশি বড় লাইন হয়ে গেল, লন্ডনের থেকে যদি কোনো ইউজার আপনার সার্ভারকে ওপেন করতে চায় তাহলে ট্রাফিকটা অটোমেটিক্যালি লন্ডনের সার্ভারে চলে যাবে। কিছুটা জিও লোকেশনের মতোই দেখতে লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওরকম না। যদি সাপোজ কোনো এখানে আরও একটা কান্ট্রি আছে, সিঙ্গাপুর সাপোজ আছে, সিঙ্গাপুরে যদি কোনো ইউজার আপনার ওয়েবসাইট ওপেন করতে চায় তাহলেও কিন্তু রিকোয়েস্টটা আপনার ইন্ডিয়ান সার্ভারেই আসবে, বিকজ সিঙ্গাপুর আর এই ইন্ডিয়ার যে ডিস্টেন্স আছে সেটা কাছাকাছি। বা যদি কোনো বাংলাদেশের কোনো ইউজার আপনার ওয়েবসাইটটাকে ওপেন করতে চায় তাহলেও কিন্তু তারা এই সার্ভার 1-এই আসবে, তারা কিন্তু সার্ভার 2-তে যাবে না। এখানে বেসিক্যালি লেটেন্সিটা কাজ করে, মানে রাউট 53 দেখবে যে আপনি যে আপনার যে মানে এই ওয়েবসাইটটা ওপেন করছেন আপনার জায়গা থেকে সেই সার্ভারের দূরত্ব কতটা তার উপর ডিপেন্ড করে ট্রাফিকটাকে সেই দিকেও ফরওয়ার্ড করে দেয়। তো লন্ডনের কাছাকাছি যেসব কান্ট্রি আছে, যদি কোনো ইউএস থেকে কোনো কেউ আপনার ওয়েবসাইটটাকে ওপেন করতে চায়, ঠিক আছে, তখন কিন্তু তার রিকোয়েস্টটা আবার এই লন্ডনের সার্ভারে চলে আসবে। মানে কাছাকাছির ওপর বেস করে এটা টোটালি কাজ করে। ওকে,
তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন লেটেন্সি বেসড রাউটিং পলিসি অ্যাকচুয়ালি কী। তো একবার প্র্যাকটিক্যালিও দেখে নিই, চলুন প্র্যাকটিক্যালি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানেও সেম সেই একই পেজ চলে এসছে, একই জিনিস করতে হবে। এখানেও আমাকে সার্ভারের আইপিটা কপি করে নিচ্ছি, সমস্ত কিছু একইভাবে কনফিগারেশন করতে হয়। এখানে চুজ করবেন লেটেন্সি। এইবার এখানে আপনাকে রিজিয়ন সিলেক্ট করতে হবে। এখানে রিজিয়ন বলতে আপনার সার্ভার কোথায় আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমার এখানে লন্ডন কোথায় আছে দেখি, এখানে লন্ডন আছে, ঠিক আছে। তো সেই সার্ভারে আমি আইপিটা দিলাম এইমাত্র, এটা লন্ডন রিজিয়নের মধ্যে রয়েছে। তো এই জন্য এখানে আমি লন্ডন সিলেক্ট করলাম। এখানে হেলথ চেক আমি কিছু দিচ্ছি না, বিকজ লন্ডন সার্ভারের জন্য কোনো হেলথ চেক আমি কনফিগারেশন করিনি, তো ওটা দিচ্ছি না। রেকর্ড আইডিতে আমি লন্ডন লিখে দিচ্ছি, অ্যান্ড এটাতে আমি ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব। তো এখানেও আপনাকে কিন্তু মাল্টিপল রেকর্ড বানাতে হবে। আমি আগেই বলেছি যে বাকি রাউটিং পলিসিগুলোর জন্য মাল্টিপল রেকর্ড বানাতে হয়। তো এটা গেল প্রথম রেকর্ড। এবার আমাকে কি করতে হবে, সেকেন্ড আরও একটা রেকর্ড ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এটা চেঞ্জ করতে হবে, করে আমাকে মুম্বাইতে আসতে হবে, বিকজ আমার মুম্বাই সার্ভার যে আইপিগুলো আছে সেগুলো দরকার। তো এখানে আমি ক্রিয়েট রেকর্ডে ক্লিক করছি, আবার সেম একই। এখানে আমি টিটিএলটা 1 মিনিট করে দিলাম, সিম্পলটাকে লেটেন্সি করে দিলাম, অ্যান্ড এখানে রিজিয়নটা আমি মুম্বাই সিলেক্ট করে নিলাম। জাস্ট এখানে আইপিটা দেব, এটা তো এখনো ওপেনই হয়নি। তো এখানে সার্ভার 1টা তাড়াতাড়ি চলে আসে, সার্ভার 1 এসছে। এটার আইপিটা আমি কপি করে নিচ্ছি, করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এখানে হেলথ চেক আপনি দিতে পারেন চাইলে, বিকজ আমি ইন্ডিয়ান সার্ভারের জন্য হেলথ চেক বানিয়েছি। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, চলুন, অ্যান্ড এটাকে আমি লিখে দিচ্ছি সার্ভার 1। ওকে, তো এইটুকানি হয়ে গেল, এই সিম্পল কনফিগারেশন। জাস্ট এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করবেন। এখানেও আমাকে ভিপিএন এর হেল্প নিতে হবে এটা দেখানোর জন্য। তো আমার কিন্তু দুটো হয়ে গেল। এইবার যদি আমি এখানে গিয়ে রিফ্রেশ করি, এটা এটা দেখাচ্ছে আমার সার্ভার 1। তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে আমি ইন্ডিয়া থেকে আমার সার্ভারটাকে ওপেন করছি, মানে ওয়েবসাইটটাকে ওপেন করছি। তো এই জন্য এখানে কি হচ্ছে, সার্ভার 1টা আসছে, বিকজ আমার লোকেশন থেকে ইন্ডিয়ান সার্ভারটা কাছাকাছি। লন্ডনের সার্ভারের কন্টেন্ট এখানে দেখাবে না, আমাকে আবার এখানে ভিপিএন দিয়ে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি চেঞ্জ করে এখানে আবার আমি চলে যাচ্ছি ইউরোপের, লন্ডনে চলে আসছি। ওকে, তো আমি এখানে লন্ডন সিলেক্ট করলাম, এটা কানেক্টেড হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আমি। কানেক্ট হয়ে গেছে। এইবার যদি আমি রিফ্রেশ করি, দেখুন এবারে লন্ডনের সার্ভার ওপেন হচ্ছে। এটা মানে কেন হলো, বিকজ এখন আমার ইন্টারনেট কি ভাবছে যে আমি এখন লন্ডনে রয়েছি, অ্যান্ড লন্ডন থেকে আমার লন্ডনে যে সার্ভার আছে তার ডিস্টেন্সটা কম হবে নর্মালি। তো এই জন্য আমার লন্ডনের সার্ভার ওপেন হয়েছে। আমি যদি অন্য লোকেশন সিলেক্ট করি, সাপোজ যদি আমি অন্য কোনো জায়গা করি, সাপোজ আমি নর্থ আমেরিকারই কানাডার জায়গায় সাপোজ আমি মেক্সিকো সিলেক্ট করলাম, ঠিক আছে, মেক্সিকো যদি আমি করি, তো লন্ডনের থেকে মেক্সিকোর ডিস্টেন্সটা যতটা মানে রয়েছে তার থেকে ইন্ডিয়ার ডিস্টেন্স অনেকটা বেশি। তো সেই জন্য কি হবে, বাই ডিফল্ট মেক্সিকো থেকেও বা অন্য কোনো জায়গা থেকেও যদি কেউ ওপেন করে, তার ক্ষেত্রেও সেই লন্ডনের সার্ভারটাই তাকে দেখাবে। দেখুন লন্ডনের সার্ভারটাই ওপেন হচ্ছে, বিকজ এটা বেসিক্যালি ডিস্টেন্সটা কিন্তু ম্যাটার করছে। আমি যদি এখানে চেঞ্জ করে আপনাকে যদি দেখাই, এবারে সাপোজ আমি এবারে চেঞ্জ করে এশিয়ার মধ্যে চলুন কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিই, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিছু নেই, সাপোজ আমি এখানে চলুন সিঙ্গাপুরই করে নিচ্ছি। সিঙ্গাপুর যদি আমি এখানে করি, আমার ভিপিএন এর লোকেশন যদি সিঙ্গাপুর করে ফেলি, অ্যান্ড এটা কানেক্ট হয়ে যাক, তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাক। তো এটা কানেক্ট হয়ে গেছে। এইবার যদি আমি রিফ্রেশ করি, দেখুন এবারে সার্ভার 1 দেখাবে। কারণ কি, কারণ হচ্ছে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়ার ডিস্টেন্স কম, এই জন্যে এটা এখানে এটা মানে ইন্ডিয়ান সার্ভারটা ওপেন হলো। তো এই হচ্ছে লেটেন্সি বেসড রাউটিং পলিসি, খুবই কাজের জিনিস। গেমিং সার্ভার যদি কেউ বানিয়ে থাকেন, যদি আপনি গেম সার্ভার বানাতে চান, সেই ক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজে লাগে, ঠিক আছে। মানে যেই ইউজাররা যেখান থেকে ভিজিট করছে তার উপর ডিপেন্ড করে সেখান থেকে আপনার রেসপন্সটা আসে। তো এই ছিল হচ্ছে লেটেন্সি বেসড রাউটিং পলিসি, এটা এইভাবে কাজ করে। আমি এটাকে অফ করে দিই, আপাতত আর দরকার নেই। অ্যান্ড আই হোপ কি আপনি বুঝতে পেরেছেন যে লেটেন্সি বেসড রাউটিং পলিসি কি অ্যান্ড কীভাবে কাজ করে, প্র্যাকটিক্যালিও করে দেখালাম। আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। লাস্ট হতে পারে মনে হয় দুটো আছে, না একটা আছে, দেখে নিই আর কী কী আছে রাউটিং পলিসি। ক্রিয়েট রেকর্ডে আবার ক্লিক করছি আমি, করার পরে এখানে
আচ্ছা, এখানে দুটো আছে, একটা হচ্ছে ফেল ওভার আর একটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যান্সার। ওকে, তো ফেল ওভারটা দেখে নিই। এই যে দুটো রাউটিং পলিসি আছে, দুটো খুবই ইজি। আমি কি করছি, একবার লন্ডনের যে সার্ভারটা আছে, আচ্ছা লন্ডনটা থাকুক, এটা আমি ইন্ডিয়ান সার্ভারের উপরেই দেখাই। ফেল ওভারে কি হয়, ফেল ওভারে বোঝানোর বিশেষ কিছু নেই, খুব ইজি, একদম খুব ইজি কনসেপ্ট। ফেল ওভারে বেসিক্যালি একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ মানে কি, মানে হচ্ছে এটা প্রাইমারি সার্ভার হবে, ঠিক আছে, আমি এটা এ লিখে দিলাম, আর এটা হচ্ছে প্যাসিভ, এরকম ধরতে পারেন, বা এটাকে আপনি প্রাইমারি সেকেন্ডারিও ভাবতে পারেন। এখানে যেটা হয়, যখন আপনার ইউজার আপনার ওয়েবসাইট ওপেন করতে চাইবে, যেই সার্ভারটা প্রাইমারি সেইখানে রিকোয়েস্টটা চলে যাবে। সাপোজ এটা প্রাইমারি সার্ভার, রিকোয়েস্ট এখানেই যাবে, যতই রিকোয়েস্ট আসুক না কেন সেটা এখানেই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফেল ওভার, ঠিক আছে, যত রিকোয়েস্ট আসুক এটা এই সার্ভার ওয়ানেই আসবে। যদি সার্ভার ওয়ান ডাউন হয় তখন রিকোয়েস্টগুলো এইদিকে আসবে, ঠিক আছে, তখন এদিকে সার্ভার টুতে আসতে থাকবে। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, একদম ইজি কনসেপ্ট, কনফিগারেশনও খুব সোজা। চলুন একবার দেখে নিই কনফিগারেশন করে। তো এখানেও সেম একই, আপনাকে আইপি সিলেক্ট করতে হবে। আমি সার্ভার ওয়ান সিলেক্ট করছি, করার পরে আইপিটা নিয়ে নিলাম, এখানে পেস্ট করলাম, বাকি টিটিএল কমিয়ে দিচ্ছি। ফেল ওভারে এখানে দেখুন প্রাইমারি আর সেকেন্ডারি আছে, আমি বলেছিলাম। তো কাকে প্রাইমারি বানাবেন টোটালি আপনার ওপরে, সেই হিসাবে এখানে আইপি দেবেন। অ্যান্ড হেলথ চেকটা এখানে ম্যাটার করে, যদি আপনি হেলথ চেক দেন, ঠিক আছে, এখানে দেখুন হেলথ চেক রয়েছে, এটা কিন্তু অপশনাল লেখা নেই, ঠিক আছে, অপশনাল কিন্তু এখানে না, এখানে হেলথ চেকের ওপরে বেস করে টোটাল এটা কাজ করে। তো এখানে ডিজিএক্সনটা ওপরটা সিলেক্ট করলাম, মানে এটা সার্ভার ওয়ানেরটা করলাম। এই জন্য আমি হেলথ চেকটা তখন কনফিগারেশন করেছিলাম, বিকজ বাকি যত রাউটিং পলিসি আছে সবার সাথে হেলথ চেকটা কনফিগারেশন করলে এটা ভালো কাজ করে। ওকে, তো এখানে বেসিক্যালি হেলথ চেক কী করছে, আপনার সার্ভার দুটোকেও কন্টিনিউয়াসলি মনিটরিং করছে, বিকজ মনিটরিং না করলেও বুঝবে কী করে যে কোন সার্ভার ডাউন হয়েছে। তো এই জন্য এখানে হেলথ চেকটাও এখানে আপনাকে করতে হবে। তো এটা প্রাইমারি করে, আচ্ছা এখানে আমি কি করছি, শর্টকাটে ক্রিয়েট করছি। এবারে দেখুন এখানে নিচে একটা অ্যাড অ্যানাদার রেকর্ডের অপশান আছে, তো এখানে ক্লিক করবেন, করার পরে আপনাকে সেকেন্ড সার্ভারের জন্য যে ডিটেলসটা সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এই জন্য ওখানে দেওয়া আছে অপশানটা ওইভাবে। তো এটা কপি করছি, এখানে সেকেন্ড সার্ভার আইপিটা দিলাম, ডিটেলটা কমিয়ে দিচ্ছি, অ্যান্ড রাউটিংটা আমি এখানে ফেল ওভার করলাম, অ্যান্ড এটাকে আমি সেকেন্ডারি বানালাম। ওকে, অ্যান্ড এখান থেকে হেলথ চেকটা আমি সেকেন্ড করলাম। হেলথ চেক যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে আপনাকে, ঠিক আছে, যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে, মানে তাহলে আপনার রাউটিং ঠিকঠাক হবে না। মানে হেলথ চেক যে এখান থেকে সিলেক্ট করছেন, সাপোজ আপনি সার্ভার ওয়ান সিলেক্ট করেছেন অ্যান্ড এখান থেকে হেলথ চেকটা সার্ভার টু এরটা সিলেক্ট করলেন, তাহলে কিন্তু আপনার রাউটিং হবে না, ভুলভাল হয়ে যাবে। তো এটা কিন্তু দেখে শুনে করবেন। অ্যান্ড সেকেন্ড যেটা করছি সেটা কিন্তু অপশনাল আছে, প্রথমটা কিন্তু অপশনাল ছিল না, দেখুন প্রথমটা অপশনাল নেই, কারণ এটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারিটার গুরুত্ব বেশি দেওয়া হয়, সেকেন্ডারিটার গুরুত্ব থাকে না। সেকেন্ডারিটা বলতে পারেন যে আপনি স্ট্যান্ড বাই এরকম হয়ে থাকে, যখন প্রাইমারিটা ডাউন হয়ে যাবে তখন সেকেন্ডারিটা আবার অ্যাক্টিভ স্টেটে চলে আসে। তো দুটো এইভাবে করবেন, এরপর ক্রিয়েট রেকর্ডে ক্লিক করবেন। এখানে এটা ক্রিয়েট হয়ে গেল, খুব ইজি কনফিগারেশন। এবার যদি গিয়ে আমি আমার এটাকে রিফ্রেশ করি, তো এখানে সার্ভার ওয়ানই আসবে সবসময়, যতবারই আমি রিফ্রেশ করব সার্ভার ওয়ান দেখাবে। আমি যদি সার্ভার টুটাকে, এই সার্ভার ওয়ানটাকে যদি ডাউন করি, ঠিক আছে, সাপোজ আমি সার্ভার ওয়ানটাকে কোনোভাবে ডাউন করে দিলাম, তখন কি হবে, তখন আমার সার্ভার টুটা দেখাবে। এটা আমি যতবারই রিফ্রেশ করি না কেন আমার এখানে সার্ভার ওয়ানই আসতে থাকবে। ওকে, তো চলুন আমি একবার দেখিয়েই দিই, আপনাকে ডাউন করে দেখাই। ইনস্ট্যান্স স্টেটে যাচ্ছি, এবার এটাকে টার্মিনেট করবো না, স্টপ করে দিচ্ছি, সার্ভার ওয়ানটাকে আমি ডাউন করে দিলাম, ঠিক আছে। যখনই এটা ডাউন হবে, হওয়ার পরে কিছুক্ষণ টাইম লাগে, একটুখানি, জাস্ট কিছু সেকেন্ড, আমি যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন ওপেন হবে না, ঠিক আছে, এটা ওপেন হবে না। অ্যান্ড হেলথ চেক কি করছে এখন, এই যে হেলথ চেক আছে এখানে, আমি হেলথ চেক করেছিলাম, হেলথ চেক কি করছে, দুটো সার্ভারকে কন্টিনিউয়াস কিন্তু, মানে প্রাইমারি সার্ভারটাকে মনিটরিং করছিল এতক্ষণ, এবার ও দেখছে কি প্রাইমারি সার্ভারটা ডাউন হয়ে গেছে। আমি ম্যানুয়ালি ডাউন করেছি সেটা আলাদা ব্যাপার, বাট প্রাইমারি সার্ভারটা ডাউন হয়ে গেছে। ও তখন কি করবে, রিকোয়েস্টটাকে সেকেন্ড সার্ভারের মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে। অ্যান্ড এটা হওয়ার জন্যে জাস্ট একটুখানি টাইম লাগে, কিছু সেকেন্ড লাগে। অ্যান্ড এটা আপনি চেঞ্জেস করতে পারেন, যে কত সেকেন্ড পরে এটা হবে, এগুলো চেঞ্জেস করা যায়। তো ওটা হেলথ চেকের মধ্যে থেকে করতে হয়, ওটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমাদেরকে একটুখানি জাস্ট এখানে ওয়েট করতে হবে, এটা যতক্ষণ না পর্যন্ত সেকেন্ড সার্ভারে যাচ্ছে। তো কিছুক্ষণ জাস্ট ওয়েট করে যায় দেখি। সো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, জাস্ট কিছু সেকেন্ড, তো দেখুন এখানে ওপেন হয়ে গেছে। তো এবার আমি এই পেজটা রিফ্রেশ করলে এবার দিস ইজ সার্ভার টু আসছে।
তো এখানে বেসিক্যালি ফেল ওভার রাউটিং পলিসিটা কাজ করছে, মানে একটা ডাউন হলে আর একটা অটোমেটিক্যালি মানে শিফট হয়ে যাবে। ওকে, তো চলে এসছে অটোমেটিক্যালি। তো এইভাবে ফেল ওভার রাউটিং পলিসিটা কাজ করে। তো এটা আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি ইউজ করতে পারেন। আমি যদি আমার সার্ভার ওয়ানটাকে আবার অন করে দিই, এখন সার্ভার ওয়ানটা ডাউন আছে, তো চলুন এটাকে একবার অন করি। সার্ভার ওয়ানটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ইনস্ট্যান্স স্টেটে গিয়ে এটাকে স্টার্ট করছি। তো স্টার্ট হতে একটুখানি টাইম নেবে। তো আমি এটাকে যতবারই রিফ্রেশ করব এবারে, ততবারই এখানে কি হবে, সার্ভার 2 দেখাবে। অ্যান্ড আমি যদি দেখুন হেলথ চেকে আপনার কাছে দেখাই গিয়ে রাউট 53-তে আমি ক্লিক করছি, করার পর এখানে যে হেলথ চেক আমি ক্রিয়েট করেছিলাম, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন একটা সার্ভারকে এখানে আনহেলদি দেখাবে, বিকজ একটা সার্ভার ডাউন করেছিলাম আমি, অ্যান্ড এখানে একটা ডাউন দেখাবে। তো দেখুন এখানে আনহেলদি দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম সার্ভারটা, যেটা ডিজিএক্সএন 1 নামে আমি করেছিলাম, সেটা হচ্ছে প্রথম সার্ভারটা, অ্যান্ড সেকেন্ডটা হেলদি দেখাচ্ছে। তো এটা আমাদের এতক্ষণে দেখি এটা আপ হয়েছে কিনা, একবার রিফ্রেশ করে দেখি আমি এটা। তো এটা রানিং স্টেটে এখনো আসেনি। তো এটা রানিং স্টেটে আসবে, আসার পরে এটা আবার কি করবে, মনিটরিং করা শুরু করবে, তারপর এখানে হেলদি হবে। যখন এখানে হেলদি হওয়া শুরু হবে তখন কি হবে, আবার এই ওয়েবসাইটটা আবার তখন সার্ভার 1 দেখাবে এখানে। বাট তার আগে পর্যন্ত এখানে 2ই দেখাতে থাকবে, যতক্ষণ না ওই সার্ভারটা হেলদি হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনাকে ফেল ওভার রাউটিং পলিসি কনফিগারেশন করতে হয়, ঠিক আছে। তো আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন যে ফেল ওভার রাউটিং পলিসি কি অ্যান্ড কীভাবে কী কাজ করে। লাস্ট যেটা আছে সেটাও আমরা এবারে দেখে নিই, চলুন। তো আমি চলে যাচ্ছি আবার ড্যাশবোর্ডের মধ্যে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, আমি একটা জিনিস আপনাকে বলে রাখি। আমি এটাকে রিফ্রেশ করছি একবার, এটা এখনো পর্যন্ত রেডি হয়নি। অ্যামাজনের মধ্যে কি হয়, যখনই আমরা কোনো সার্ভারকে ডাউন করি বা স্টপ করি, তখন কি হয়, ওই সার্ভারের আইপি চেঞ্জ হয়ে যায়। এটা আই হোপ কি আপনি জানেন। আমি আমার মানে ইলাস্টিক আইপির যে ভিডিও বানিয়েছিলাম সেখানে এগুলো বলেছি। যখনই এডাব্লিউএস এর মধ্যে যখন আপনি কোনো EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন অ্যান্ড সেটাকে যদি স্টপ করে দেন, স্টপ করার পরে যদি চালু করেন, তার আইপি কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখুন আমি এখানে যাচ্ছি, হোস্টেড জোনে গেলে আপনাকে দেখাতে পারবো। আমার এই সার্ভার ওয়ানটা আমি ডাউন করেছিলাম, তো এই যে আইপিটা আছে এটা একটু আগে অন্য আইপি ছিল, এখন কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। তো আমাকে এই আইপিটা দিয়ে আবার কপি করে নতুন করে করতে হবে। তো এই জিনিসটা কিন্তু জাস্ট একটা ছোট জিনিস, বাট এটার জন্য আপনি অনেক কনফিউশন আসতে পারে যে কেন কাজ করছে না। এই একটা আইপি চেঞ্জের জন্য কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, যে আপনার সার্ভার কেন কাজ করছে না, কি হয়ে গেছে। তো আপনাকে বেসিক্যালি সমস্ত জায়গাতে আবার আইপি চেঞ্জেস করতে হবে। তো আপনাকে ফার্স্ট অফ অল, তো আপনার যে হেলথ চেক আপনি ক্রিয়েট করেছিলেন, হেলথ চেক আপনি আইপি দিয়ে ক্রিয়েট করেছিলেন, আপনি আশা করি আপনার মনে আছে যে আমি যখন করলাম। তো আপনাকে হেলথ চেকেও কিন্তু আপডেট করতে হবে, যতক্ষণ না করবেন ততক্ষণ এখানে আনহেলদি দেখাবে। তো এটা সিলেক্ট করবেন, করার পরে এডিট হেলথ চেক করতে হবে। করার পরে দেখুন এখানে আগের আইপিটা দেখাচ্ছে, তো এখানে আপনাকে নতুন আইপিটা পেস্ট করতে হবে। করে আপনাকে এখানে সেভ, ক্যান্সেল হয়ে গেল, যাই হোক এটা সিলেক্ট করলাম, এডিট করছি। তো এখানে আপনাকে আইপিটা চেঞ্জ করে নিতে হবে। এটা জাস্ট একটা নলেজের জন্য আমি আপনাকে বলে রাখলাম, এই ছোট ছোট ভুলগুলো হলে অনেক সময় অনেক কিছু কাজ করে না, ঠিক আছে। তো এইবার এটা চলে আসবে একটু পরে। তো এবার আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আবার কি করতে হবে, আমাকে এই সার্ভার ওয়ানের আইপিটা আমাকে দিতে হবে। তো এইভাবে হচ্ছে টোটালি জিনিসটা কাজ করে। তো যদি আপনি না চান যে আইপি চেঞ্জ না হোক, তাহলে আপনাকে বেসিক্যালি একটা ইলাস্টিক আইপি নিতে হবে, মানে প্রতিটা সার্ভারের জন্য একটা করে ইলাস্টিক আইপি নিতে হবে। অ্যান্ড সেটার জন্য আপনাকে বেসিক্যালি যেটা করতে হবে, এই সাইডে যে মেনু আছে এখান থেকে দেখবেন কোথাও ইলাস্টিক আইপি আছে, এখানে দেখুন ইলাস্টিক আইপি আছে। এই ইলাস্টিক আইপিতে ক্লিক করে আপনাকে একটা সেপারেট আইপি নিতে হবে এই সার্ভারের জন্য। তাহলে গিয়ে আবার কি হবে, আপনার সার্ভার আইপিটা চেঞ্জ হবে না, যতবারই বন্ধ হোক আইপি একই থাকবে। তো এর ওপরে আমি সেপারেট ভিডিও বানানো আছে, আপনি আপনার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, সেখানে আমি ডিটেলে সমস্ত কিছু বলেছি। তো এইবার আমরা যেটা দেখব, এতটা আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে, যা যা করলাম। এইবার যেটা হবে সেটা হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ভ্যালু রাউটিং পলিসি। তো চলুন সেটাও আমরা একবার দেখে নিই। সো আমি চলে এসেছি আবার আমার রাউটিং পলিসির পেজের মধ্যে, অ্যান্ড এখানে সমস্ত কিছু সেমই থাকবে। আমাকে সার্ভার ওয়ানের আইপিটা কপি করতে হবে, করে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। এই স্টেপগুলো তো আমি দেখিয়েছি, প্রতিটাতে ডিটেলটা কমিয়ে দিচ্ছি। রাউটিং পলিসি সবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যান্সার। তো এটা সিলেক্ট করলাম। এই যে মাল্টি ভ্যালু অ্যান্সার আছে, এটা হচ্ছে আপনার সিম্পল রাউটিং পলিসি, যেটা প্রথম একদম দেখালাম আমি, এই প্রথমটা,
ঠিক এক্স্যাক্টলি সেই রকমই, মানে একইভাবে কাজ করে। বাট এখানে একটা ফিচার এক্সট্রা পাওয়া যায়, সেটা হচ্ছে এই হেলথ চেক যে অপশানটা আছে এইটা আপনি পাবেন। এটা অ্যাকচুয়ালি কী করে সেটা আমি বলছি আপনাকে, চলুন এই ডায়াগ্রামে আপনাকে বোঝাই। এখানে বেসিক্যালি কি হয়, আপনার কাছে মাল্টিপল সার্ভার আছে, একটা ওয়েবসাইটের জন্য আপনি দুটো মানে সার্ভার রেখেছেন, 3টে বা 4টে রেখেছেন। রাউট 53 কাছে কি হয়, সেই সার্ভারগুলোর ইনফরমেশন থাকে, এই সার্ভারের ইনফরমেশন আছে, এরও ইনফরমেশন আছে, এই জন্য কি এটার নাম হচ্ছে মাল্টি ভ্যালু, মানে প্রতিটার মানে একটা ওয়েবসাইটের জন্য মাল্টিপল ভ্যালু রয়েছে। তখন এটা বেসিক্যালি এরপরে কি হচ্ছে, যখনই কোনো ইউজার আপনার ওয়েবসাইটটা ওপেন করতে চাইছে, ঠিক আছে, সমস্ত রিকোয়েস্ট আসবে রাউট 53 মধ্যে। এবার রাউট 53 চেক করবে যে এই রিকোয়েস্টটা কোথায় পাঠাতে হবে। তো ও যখন দেখবে যে একটা ওয়েবসাইটের জন্য বা একটা ডোমেনের জন্য এতগুলো আইপি আমার কাছে আছে, ও তখন রিকোয়েস্টটাকে র্যান্ডামলি যে কোনো একটা সার্ভারে পাঠিয়ে দেবে। অ্যান্ড এখানে হেলথ চেকটাও কাজ করে, হেলথ চেক এই সার্ভারগুলোকে মনিটরিং করে, হেলথ চেক দেখে যে কোন সার্ভার ঠিকঠাক আছে। তো হেলথ চেক যদি দেখে যে সমস্ত সার্ভারই ওকে, সমস্ত সার্ভার একদম ঠিকঠাক কাজ করছে, ও তখন জেনারেলি সমস্ত রিকোয়েস্ট র্যান্ডামলি যে কোনো সার্ভারে পাঠাবে। এইভাবে এটা টোটালি কাজ করে। ঠিক আছে, এক্ষেত্রে আপনার বেনিফিট হচ্ছে আপনার বেসিক্যালি আপনার একটা সার্ভার ডাউন হলে আর একটা দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি সমস্তটাই একই, জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার এখানে হেলথ চেকে আমি ওপরেরটা সিলেক্ট করছি, মানে প্রথম সার্ভারটা, অ্যান্ড রেকর্ড ভ্যালুতে বা যেটা রেকর্ড আইডি আছে এটা সার্ভার 1 অন করলাম। অ্যান্ড এবার এখানে অ্যাড অ্যানাদার করছি, অ্যাড অ্যানাদার করে এখানে সার্ভার 2 এর আইপিটা দিচ্ছি, সার্ভার 2টা আমি কপি করছি, করে এখানে আমি আইপিটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে টিটিএল কমিয়ে এখানে মাল্টিপল ভ্যালু করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে সার্ভার 2টা আমাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে যা যা দেওয়ার এগুলো তো আমি বলেই দিলাম, সার্ভার 2। তো এইবার জাস্ট এখানে ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব। তো এই হচ্ছে মাল্টিভ্যালু রেকর্ড, মানে ক্রিয়েট করা এইভাবে করতে হয়। অ্যান্ড এরপরে গিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে ওপেন করেন, তাহলে এটাও সেই র্যান্ডামলি ওপেন হবে, কখনো সার্ভার 2 দেখাবে, কখনো সার্ভার 1 দেখাবে, র্যান্ডামলি, মানে রাউট 53 কী করবে, রিকোয়েস্টটাকে একবার এদিক একবার ওদিকে পাঠাতে থাকবে। তো এইভাবে টোটালি কিন্তু কাজ করে মাল্টিভ্যালু রাউটিং পলিসি। তো এটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি সেইভাবে তো কিছু দেখানো যাবে না আপনাকে, হতে পারে যে এটা আপনি যদি অন্য কোনো পেজ থেকে ওপেন করেন বা অন্য কোনো ব্রাউজার থেকে ওপেন করেন বা কিছুক্ষণ পরে যদি টেস্ট করেন, তাহলে হয়তো দেখতে পাবেন যে এখানে সার্ভার 1 আসছে। ঠিক আছে, মানে একবার এক একটা সার্ভারের রিকোয়েস্টটাকে ও পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে টোটাল রাউট 53 রাউটিং পলিসি। খুব ইজি কিন্তু, মানে আপনি যদি নিজে করেন তাহলে বুঝতে পারবেন, মানে প্রতিটা স্টেপ কিন্তু একই, মানে প্রতিটা রাউটিং পলিসি কিন্তু সেম, কোনো কিন্তু চেঞ্জেস কিছু নেই। জাস্ট কিছু অপশান আছে যেগুলো আপনাকে প্রপারলি আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে। ওকে, তো এইভাবে টোটাল জিনিসটা আপনাকে করতে হবে। তো যদি আপনি সাপোজ এই যে ভ্যালুটা, মানে এই যে রেকর্ডটা আমি বানিয়েছি, প্রতিবার তো আমি ডিলিট করে করে দেখিয়েছি, বাট আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, করার পর এখান থেকে এডিট করতে পারেন, এডিট করে এখান থেকে যদি কোনো চেঞ্জেস করতে চান সেগুলো করতে পারেন, রাউটিং পলিসি যদি চেঞ্জ করতে চান এটা সেটাও করতে পারেন। তো ডিলিট করে বারবার করার দরকার নেই, আমি জাস্ট ডিলিট করে করেছি যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে টোটাল রাউটিং পলিসির কনফিগারেশন। আই হোপ কি আপনি সমস্ত জিনিসটা বুঝতে পেরেছেন। অলরেডি ভিডিওটা 1 ঘন্টা 30 মিনিটের হয়েই গেছে। ঠিক আছে, আমি সমস্ত রাউটিং পলিসিগুলো উইথ প্র্যাকটিক্যাল, মানে রিয়েল কাজ করছে কিনা কিন্তু আমি সমস্তটা দেখিয়েছি, ভিপিএন ইউজ করে সব কিছু করে আপনার জন্যে সব কিছু করে দেখালাম, যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। ডায়াগ্রাম দিয়েও আপনাকে বুঝিয়েছি যাতে কোনো কনফিউশন না থাকে। লাস্ট একটা রাউটিং পলিসি বাকি আছে, সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে জিও প্রক্সিমিটি রাউটিং পলিসি। অ্যান্ড এটা হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড কনফিগারেশন। অ্যান্ড এটা আমি করব না, বিকজ এটা খুব চার্জ পে করতে হয়। আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়, বাট এটার জন্য অনেকটা পে করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। তো জিও প্রক্সিমিটি রাউটিং পলিসি যেটা আছে সেটা কিন্তু আপনি এই ডিএনএস ম্যানেজমেন্ট থেকে করতে পারবেন না, এটা আপনাকে এইখান থেকে করতে হবে, এই ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা আছে এখান থেকে। তো বেসিক্যালি এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট পলিসিতে ক্লিক করবেন, করার পরে এখানে একটা পুরো অন্যরকম ড্যাশবোর্ড আসবে এখানে। ঠিক আছে, এখানে পলিসির নাম দিতে হবে। তো আমি এটার নাম কি দেওয়া যায় দেখি, জিও লিখে দিচ্ছি, জিও PROX, জিও প্রক্স, জাস্ট একটা নাম দিলাম। ঠিক আছে, আপনি নিজের মতো করে একটা নাম দেবেন। ভার্সানটা এখানে অটোমেটিক 1 থাকে, যদি মাল্টিপেল করেন তখন এখানে 2 হয়ে যাবে। তো এটা এরকমই থাকুক। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে।
নেক্সটে যখনই ক্লিক করবেন এখানে একটা ভিজুয়াল পেজ ওপেন হয়ে যায়, মানে এখানে আপনাকে সেই ড্রয়িং করতে হবে। ওকে, তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে স্টার্ট পয়েন্ট থেকে শুরু করতে হবে। অ্যান্ড জিও প্রক্সিমিটি অ্যাকচুয়ালি কী সেটা একবার আমি আপনাকে বুঝিয়ে দিই চলুন। জিও প্রক্সিমিটি মানে হচ্ছে যেরকম জিও লোকেশন আমরা কনফিগারেশন করলাম যে মাল্টিপল কান্ট্রি থেকে যদি মানে সাপোজ ইন্ডিয়া থেকে ভিজিট করছে তো ইন্ডিয়ান সার্ভারে যাচ্ছে, এইভাবে যেটা জিও লোকেশনটা করলাম, জিও প্রক্সিমিটিটাও কিছুটা ওই রকম, বাট এখানে একটু অন্যভাবে কাজ করে আপনি বলতে পারেন। যে সাপোজ আপনি ইন্ডিয়ার মধ্যে সার্ভার রেখেছেন, এইবার আপনি চাইছেন যে ইন্ডিয়ার পার্টিকুলার কিছু জায়গার ইউজাররাই আমার সার্ভারটাকে ভিজিট করতে পারবে, মানে পুরো ইন্ডিয়ার ইউজাররা না, ইন্ডিয়ার জাস্ট কিছু পার্টিকুলার জায়গার ইউজার, সেটা আপনাকে সেখানে আবার দেখাতে হবে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড এই জিনিসগুলো দিয়ে আপনাকে করতে হয়, তারপরে কি এটা কাজ করে। তো ফার্স্ট অফ অল কি হবে, এখানে স্টার্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে কিন্তু মাল্টিপল সার্ভারের মানে মাল্টিপল লোকেশন আপনাকে করতে হবে। যদি আপনি একই লোকেশনের মধ্যে সার্ভার বানিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনার সার্ভার ইন্ডিয়াতে আছে একটা, তাহলে আপনার সেই ইন্ডিয়ান সার্ভারটা নিতে হবে। আমার যেমন আরেকটা সার্ভার আছে লন্ডনের, তো লন্ডনের সার্ভারটা আমাকে নিতে হবে। মাল্টিপল লোকেশনে আপনাকে ফার্স্ট অফ অল সার্ভার তৈরি করতে হবে, না হলে এটা কিন্তু কাজ করে না। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে যেটা দেখুন, ডিএনএস টাইপ আপনাকে এখানে প্রথমটা সিলেক্ট করতে হবে, যেটা এ আছে, আমরা এতক্ষণ ধরে এটাই করেছি। ঠিক আছে, IPv4 এ রেকর্ড এটা থাকবে। এরপরে আছে কানেক্ট টু। কানেক্ট টুতে যখনই ক্লিক করব দেখুন এখানে বাকিগুলো কিন্তু আসছে, ওয়েটেড রাউটিং পলিসি, ফেল ওভার, জিওলোকেশন, তো এগুলো এখান থেকেও করা যায়, বাট আমরা অন্য জায়গা থেকে দেখেছিলাম, ওখান থেকে বেশি ইজি হয়, তাই জন্য আমি এখান থেকে কিছু দেখাইনি, বাট এখান থেকেও আপনি করতে পারেন। এখানে দেখুন জিও প্রক্সিমিটিটা রয়েছে। ঠিক আছে, তো জিও প্রক্সিমিটি এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে এখানে এরকম একটা অপশান আসবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনাকে এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। এন্ড পয়েন্ট মানে কি, আপনার কোথায় আছে সার্ভারটা, কোথায় রয়েছে সেটা এখানে বেসিক্যালি সিলেক্ট করবেন। তো আমি প্রথমটা করছি মুম্বাইতে, আমার মুম্বাই কোথায় আছে দেখি, মুম্বাইতে রয়েছে আমাদের এই সার্ভারটা, মুম্বাইতে। তো মুম্বাইয়ের একটা যে কোনো একটা সার্ভারে আমি কপি করে নিচ্ছি। এখানে বায়াস বলে একটা ফিচার থাকে, বায়াসটা অ্যাকচুয়ালি আপনার এরিয়া ডিফাইন করে, যে কোন এরিয়ার কতটা এরিয়াতে আপনার মানে কতটা এরিয়া জুড়ে সেই পার্টিকুলার জায়গার ইউজাররা আপনার সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন, সেটা হচ্ছে বায়াস দিয়ে করা যায়। ঠিক আছে, তো এন্ড পয়েন্ট এশিয়া স্পেসিফিক মুম্বাই করে নিলাম। সেকেন্ড যেটা আছে এখানে কানেক্ট টু, এইখানে ক্লিক করবেন, দেখুন এখানে অ্যারো দিয়ে এখানে চলে এসছে, এখানে ক্লিক করবেন, করার পর এখানে নিউ এন্ড পয়েন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা করার পরে আপনাকে এখানে ভ্যালুতে সার্ভারের আইপি দিতে হবে। ঠিক আছে, মানে এখানে ইন্ডিয়ান সার্ভারের আইপি আমি দিলাম। এখানে এবারে একটা জিনিস আপনাকে দেখাই, এই জিনিসটা যখন করবেন তখন আপনাকে এই যে উপরে একটা যেমন ছোট্ট আইকন আছে এইখানে ক্লিক করবেন, তাহলে এখানে একটা ম্যাপ ওপেন হবে। এই ম্যাপটা না দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কি হচ্ছে। তো ম্যাপটা এখানে ওপেন হয়েছে, দেখুন 1 নাম্বার দেখাচ্ছে, 1 নাম্বার মানে এটা আমার ইন্ডিয়ার মুম্বাই দেখাচ্ছে। এইবার আমি কি করব, আমার লন্ডনের সার্ভারের আইপিটা আমার দরকার, তো আমি একবার ডেটা সেন্টারটা চেঞ্জ করে নিই, রিজিয়নটা করে আমি চলে যাই লন্ডনে, কোথায় গেল, তো আমার এবার লন্ডনের সার্ভারের আইপিটা দরকার, তো এটা আসুক। তো আই হোপ কি আপনি এটা বুঝতে পারছেন, ঠিক আছে, কিভাবে কি করছি আমি, এটা জাস্ট একটু আপনাকে দেখতে হবে মন দিয়ে, আপনি দেখে নিন তাহলে আপনি নিজেও করতে পারবেন। তো এটা ওপেন হয়ে গেছে, তো আমি লন্ডনের সার্ভারের আইপিটা এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, এবার আমি এখানে আসছি, আসার পরে দেখুন এটা তো এতদূর হয়ে গেল, এবার নিচের দিকে আসছি, নিচের দিকে আবার সেম সেম কিন্তু সেটিংস এখানেও আছে, মানে রিজিয়ন 2। ঠিক আছে, এটা প্রথম রিজিয়ন ছিল, প্রথম রিজিয়নটা 1 নাম্বার। এই যে কালারগুলো আছে কালারগুলো জাস্ট বোঝার জন্যে, ঠিক আছে, সেপারেট করে বোঝার জন্য কালারগুলো এখানে দেয়। তো সেকেন্ড যে এন্ড পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার লন্ডন সিলেক্ট করতে হবে, তো আমি লন্ডন এখান থেকে করলাম, যেই এখানে লন্ডন সিলেক্ট করব দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল ম্যাপটা। ঠিক আছে, অ্যান্ড এখানেও এইটা একটু সরিয়ে নিই, এখানে কানেক্ট টুতে আপনাকে নিউ এন্ড পয়েন্ট করে লন্ডনের আইপিটা দিতে হবে। এইবার একটা জিনিস এখানে ভালো করে দেখুন, আমি এখানে দুটো করলাম, ঠিক আছে, প্রথমে ডিএনএস টাইপ, এখানে প্রথমে ইন্ডিয়া, তারপরে নিচের দিকে আসলে লন্ডনটা দিলাম। ম্যাপের মধ্যে দেখুন একটা জিনিস চেঞ্জেস হবে, সেটা হচ্ছে এই যে বায়াস ভ্যালুটা আছে, এই বায়াস ভ্যালুটা আমি যদি সামনের দিকে করি তাহলে দেখুন এখানে এরিয়া চেঞ্জেস হবে, দেখুন এরিয়াটা ছোট হয়ে গেল। ঠিক আছে, মানে এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক মুম্বাইয়ের জন্য হচ্ছে, মানে মুম্বাইয়ের জন্য আমার এরিয়াটা বড় করছি আমি।
আমি যদি সাপোজ এটাকে ছোট করি, দেখুন এই মুম্বাইয়ের জন্য জায়গাটা ছোট হয়ে যাবে এক্ষুনি। একটুখানি ওয়েট করবেন, দেখুন ছোট হয়ে গেল। মানে এই যতটা এরিয়া জুড়ে এটা দেখাচ্ছে, এইটুকানি এরিয়ার লোকজনই আমার সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। বাকি এর বাইরে, এই গোলের বাইরে যারা আছে তারা এই লন্ডনের সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এবার দেখুন 2 নাম্বারটা কিন্তু কালার দিয়ে এখানে বোঝাচ্ছে, বাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে বোঝাচ্ছে। বাট এইটুকানি এই গোল জায়গা ছাড়া সমস্ত লোক লন্ডনের সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। গোল্ডের মধ্যে যতজন আছে, যদি আপনি এটাকে আরও ছোট করে দিই তাহলে ইন্ডিয়ার মধ্যে চলে আসবে একদম। এটা দেখুন ইন্ডিয়ার মধ্যে চলে এসছে একদম। যদি নিচে নিয়ে চলে আসেন, আরও ছোট করে দেন, তাহলে ইন্ডিয়ার মধ্যে জাস্ট কিছুটা এরিয়া হবে। যদি আপনি এটা প্লাস করে বড় করেন তাহলে আরও বুঝতে পারবেন। দেখুন এখানে পার্টিকুলার ইন্ডিয়ার জাস্ট কিছুটা জায়গা হচ্ছে, ঠিক আছে, পুরো ইন্ডিয়া কিন্তু হচ্ছে না। তো বায়াস বেসিক্যালি আপনার এইভাবে মানে কাজ করে। তো এইভাবে আমি যদি লন্ডনের ক্ষেত্রেও কিছু বায়াসটা চেঞ্জ করি, বায়াস সাপোজ আমি ছোট করে দিই, তাহলে কি হবে, এখানে আমার আবার ওটাও ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে টোটাল এই লন্ডনের যখন আমি বায়াস চেঞ্জ করলাম তখন আবার কিন্তু ইন্ডিয়ার এটা বেড়ে গেল। তো এইভাবে টোটাল জিও প্রক্সিমিটি কাজ করে। এতটা পর্যন্ত করবেন, ম্যাপের মধ্যে দেখে নিতে হবে, খুব বসে মন দিয়ে করতে হয় জিনিসটা। ঠিক আছে, এটা কমপ্লিকেটেড কনফিগারেশন খুবই। এতটা করবেন, করার পরে ক্রিয়েট ট্রাফিক পলিসি নিচের দিকে আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে এখানে এই জিনিসগুলো দেখাবে, এখানে দেখাচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড, এইসব চলে এসছে। এইবার এখানে আপনাকে বেসিক্যালি যেটা করতে হবে, ঠিক আছে, এটা তো প্রথমটা গেল। সেকেন্ড যেটা করতে হয়, মানে ফাইনালি যখন করবেন তখন আপনাকে এখানে পলিসি রেকর্ডের একটা নাম দিতে হবে। করার পরে এখানে ক্রিয়েট পলিসি রেকর্ডে ক্লিক করলেই টোটাল এটা হয়ে যাবে, কাজ করা শুরু করে দেবে। বাট এখানে দেখুন $50 আপনার কাছ থেকে কিন্তু চার্জেস করবে। $50 কিন্তু কম না, $50 আপনাকে ভালোই পে করতে হবে। অ্যান্ড আমি যদি এটা ক্রিয়েট করি তাহলে $50 একটা বিল চলে আসবে আমার কাছে। তো আমি এটা ক্রিয়েট করছি না, এই জন্যই আমি এটাকে স্কিপ করছিলাম। তো রিয়েল লাইফে যদি কখনো কোথাও অফিসে কোথাও আপনার সুযোগ হয়, এটা আপনি করে দেখতে পারেন। ঠিক আছে, তো এই ছিল টোটাল কনফিগারেশন। তো এটা আমি স্কিপ করে দিচ্ছি, স্কিপ দি স্টেপ, অ্যান্ড এটাকে ডিলিটই করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো আই হোপ আমি সমস্তগুলো আপনাকে কিন্তু দেখিয়েছি। যতগুলো রাউটিং পলিসি আছে সবগুলো আমি ডিসকাস করেছি, সমস্তগুলো আমি চেষ্টা করেছি খুব ডিটেলে বোঝানোর জন্য, প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটা করিয়ে দেখালাম কোথায় কীভাবে কী কাজ করছে। অ্যান্ড আই হোপ কি আপনার কোনো কনফিউশন নেই এটার ব্যাপারে। যদি স্টিল কোনো কনফিউশন থাকে, কোয়ারি থাকতেই পারে, যতক্ষণ না আপনি নিজে এই প্র্যাকটিক্যালটা করবেন আপনি বুঝতে পারবেন না। তো প্র্যাকটিক্যালটা আপনি নিজে করুন, নিজে টেস্ট করুন, তাহলে আপনার কনফিডেন্সটা অনেকটা বাড়বে এটা করার পরে। অ্যান্ড যদি কোনো রকম কোনো ইস্যু হয় আপনি নিচে কমেন্ট করুন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্ড ভিডিওটা অলরেডি 1 ঘন্টা 40 মিনিটের হয়ে গেছে। আমি পুরো রাউটিং পলিসিটা একটা ভিডিওতেই দেখালাম, যাতে আপনি জিনিসটা একবারে দেখে করতে পারেন। ঠিক আছে, সো আমি হাঁপিয়ে গেছি ভিডিও বানাতে বানাতে। যাই হোক, তো ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, কোনো কোয়ারি থাকলে তো আমি বললাম কমেন্ট করুন। অ্যান্ড সমস্ত কিছু যখন হয়ে যাবে একটা একটা করে কিন্তু ডিলিট করে দেবেন। ডিলিটটাও চলুন দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে, নাহলে আবার এগুলোর জন্য কিন্তু বিল আসতে থাকে। ঠিক আছে, তো এগুলো সিলেক্ট করবেন, করার পর এখানে ডিলিটে ক্লিক করবেন, অ্যান্ড এখানে লিখবেন ডিলিট। ডিলিটে ক্লিক করলাম, করার পরে এখানে হেলথ চেকের মধ্যে যাবেন। হেলথ চেকে কিন্তু চার্জেস পে করতে হয়। আমি যে হেলথ চেকগুলো কনফিগারেশন করেছি এর জন্য আমার কাছে বিল আসবে, আমি জানি না কত আসবে, বাট আপনি যখন এটা করবেন আপনাকে কিন্তু পে করতে হবে। ঠিক আছে, তো ডিলিট করে দিলাম। হেলথ চেকের চার্জেস কত কি হয় ওটা আপনি একবার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে কত টাকা কি পে করতে হয়। তো লাস্টে গিয়ে যখন সমস্ত কিছু ডিলিট করে দেবেন একবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন, রাউট 53 ড্যাশবোর্ডে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে কোনো কিছু দেখাচ্ছে কি না। ঠিক আছে, অ্যান্ড EC2 ইনস্ট্যান্স যেগুলো আছে এগুলো আমি লন্ডনে যদি আপনি বানান, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, অন্য কোনো জায়গাতে যদি বানান সেগুলো কিন্তু মনে করে টার্মিনেট করে দেবেন, না হলে এগুলো থেকে যাবে অ্যান্ড আপনার কাছে বিল আসতে থাকবে। তো দেখুন আমার লন্ডনেরটা আমি টার্মিনেট করেছি, আমাকে আবার রিজিয়ন চেঞ্জ করে মুম্বাইতে আসতে হবে। মুম্বাইতে আসার পরে মুম্বাইতে যে সার্ভার আছে সেগুলো আমাকে টার্মিনেট করতে হবে। ঠিক আছে, তো রাউট 53 এটা ওপেন হয়ে গেছে, অ্যান্ড এখানে কোনো কিছু দেখাচ্ছে না, সব কিছু 0 আছে। তো এর মানে সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, যখন এই প্র্যাকটিক্যাল করবেন সব ডিলিট করে দেবেন, না হলে কিন্তু অযথা বিল আসে, তখন অনেক প্রবলেম শুরু হয়ে যায়। তো এই ছিল টোটাল রাউট 53
পলিসি এতটা ডিটেল ভিডিও আই হোপ আপনি ইউটিউবে কোথাও পাবেন না। ঠিক আছে, আমি ইউটিউবে অনেক দেখেছি কোথায় কি রাউট 53 ভিডিও আছে, বাট এত ডিটেলে কেউ দেখায়নি। সবাই জাস্ট দেখিয়েছে এ থেকে এই হয়, ওই থেকে ওই হয়, বাট ডিটেলে প্র্যাকটিক্যালি যে অ্যাকচুয়ালি হচ্ছে সেগুলো অনেক মানে কেউই দেখায়নি বলতে পারেন। তো আমি অনেকটা ডিটেলে চেষ্টা করেছি সমস্ত জিনিসটা দেখানোর জন্যে, যাতে আপনার যত কনফিউশন থাকে যাই থাকুক না কেন সমস্তটা ডিলিট মানে ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস রাউট 53, মানে বহুত, মানে আপনি যদি এটা শিখে যান অনেকভাবে এটাকে কাজে লাগাতে পারেন, স্পেশালি যদি আপনি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট রিলেটেড এইসব কাজ যদি করে থাকেন তাহলে। ঠিক আছে, তো পছন্দ হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে সাথেও শেয়ার করুন। ওকে, তো চলুন নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার ডিসকাস করবো।